মাইশার দিকে রেগে রাগি চোখেই তাকিয়ে রইল নিলয়। নিলয়ের ইচ্ছা করছে সামনে যেয়ে কষে একটা চড় দেয়। ফাজিল মেয়ে, কাজকর্ম করে আর নিলয়ের সাথে বেশি বাঁদরামো করে। কিছু বলতে যাবে তখন দেখে নিলয়ের মা ওর পিছনে এসে দাঁড়িয়েছে। নিলয়, এখনো বিছানায় তুই? মাইশা আরো দুটো তেলাপোকা ধরে এনে ওর গায়ে ছেড়ে দিতে পারতিস। তোমার ছেলে যে একটা ঢ্যাঁড়স, তাতে করে 4টা তেলাপোকাতেও হবে না। সাপখোপ টিকটিকি ধরে এনে ওর গায়ের উপর দেওয়া দরকার। দেখ মাইশা, তুই সামনে থেকে যা, অসহ্য। দাঁড়াও, তেলাপোকা ধরে আনি। মা, ওকে যেতে বলবা তুমি সামনে থেকে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আর একটু যদি দেরি করিস তো তোর জন্য আমি নিজেই তেলাপোকা ধরে এনে দেবো। ধুর, তোমরা এমন কেন? বুড়ো হাতি তেলাপোকা ভয় পায়। আহারে! কথাটা বলেই মাইশা রুম থেকে দৌড়ে চলে যায়। নিলয়ের মামার মেয়েও। নিলয়ের মা ছোট থেকেই নিলয়ের মামাকে কোলে পিঠে ঘাড়ে মাথায় করে মানুষ করেছে। আচ্ছা, নিলয়ের মামা কি তাহলে পশু ছিল? না, মানে মানুষ করেছে তো তাই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খায়। নিলয়ের মায়ের বিয়ের পরই নিলয়ের মামার সাথে নিয়ে আসে নিলয়ের মা। তারপর থেকেই নিলয়ের মামা ওদের বাড়িতে, আর ওনার মেয়ে মাইশাও সাথে থাকে এখন। ছোট্ট থেকে তেলাপোকা ভয় পায় নিলয় খুব। নিলয়ের মা আর মামি এটা নিয়ে নিলয়কে ছোট থেকে যে কি পরিমাণে টিচ করত, ভাবতেই অবাক হতো নিলয়। ওনাদের ছেলে নাকি পাড়ার কারো ছেলে। আর এই ব্যাপারটাই বারবার ফায়দা তুলত নাজিয়া, নিলয়ের বোন। মাইশা, রিয়াদ মামাতো ভাই, সাজিদ চাচাতো ভাই। তবে সবচাইতে বেশি মজা নিয়েছে, তার কাজ হাসিল করেছে মাইশা। শয়তানটা সব সময় নিলয়কে তেলাপোকার ভয় দেখিয়েছে আর বলেছে, মেয়ে মানুষ তেলাপোকাতে ভয় পায় জানতাম, কিন্তু তোর মতো গান্ডুচি তেলাপোকাতে ভয় পায় জানতাম না। তুই ছেলে জাতির আতঙ্ক না, মানে কলঙ্ক। বিছানা থেকে উঠল নিলয়। পুরো বাড়িটা বেশ ভালো মতোই সাজানো হয়েছে। উৎসব উৎসব ভাব একটা। হবেই বা না কেন, নিলয়ের বড় চাচাতো ভাই মানে সাজিদের ভাই। নিলয়ের রাজ ভাইয়ার বিয়ে বলে কথা। 51বর্তী বড় পরিবারের এই প্রথম কোনো ছেলের বিয়ে হচ্ছে। পুরো ফ্যামিলি আনাচে কানাচে যারা ছিল সবাই একসাথে নিলয়ের বাড়িতে এসে জুটেছে। কাজিনগুলোর কথা কি বলবো, পুরো রাজহাঁসের মতো এক পাল সারা বাড়ি মাথায় করে রেখেছে। নিলয় এমন অনুষ্ঠান, জাঁকজমকময় উৎসব ভালো লাগে না। অবশ্য ছোট থেকেই সে ভালো লাগতো না তা নয়, কিন্তু কয়েক বছর আগে থেকেই কেমন যেন কোলাহল নিলয়ের কাছে অসহ্য লাগতে শুরু করেছে। সব সময় একা আর চুপচাপ থাকতে বেশি ভালো লাগে। কাল রাত থেকে অসহ্য মার্কা গান শুরু করে দিয়েছে মাইকে। আর এগুলো যে সাজিদ, রিয়াদ আর জিসানের কাজ তা বলার বাইরে রাখে না। কি সব গান বাজিয়ে চলেছে, আপনার টাইম আয়েগা আয়েগা। নিলয়, উঠেছিস তুই? ওহ, তোকে নিয়ে আর পারি না। ঢাকা থেকে আনতে যেমন তোর রিকোয়েস্ট করতে হয়েছে, তার থেকে আজকে তোকে বিছানা থেকে তুলতে বেশি রিকোয়েস্ট করতে হবে দেখছি। ওই যা, বের হ, যা ঢাকা যা। নিলয়ের মা আবার নিলয়ের রুমে এসে কথাটি বলল। নিলয় চমকে ওঠে। আজকেই তো রাজভাইয়ার বিয়ে, আর নিলয়দের পুরো সপরিবার বরযাত্রী হয়ে কনের বাড়িতে যেতে হবে। বালিশের পাশে থাকা হাত ঘড়িটা নিয়ে দেখলো সকাল 8টা বাজে। আরে বাবা, এত সকালে কেউ উঠে ঘুম থেকে? অবশ্য নিলয় ঘুম বেশি ভোরেই ভেঙে যায়, কিন্তু বিছানা থেকে নেহাত হিসু আর বড় ভাই করার জন্য উঠতে হয়। না হলে সব সারাদিন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না নিলয়ের। নিলয়ের মা এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে চুলে হাত ডুবিয়ে একটু টেনে দিয়ে বলে, নিলয়, তুই আর সজারুদের মধ্যে পার্থক্য কি জানিস? কি? কোনো পার্থক্য নেই। তোর এত বড় বড় চুল কে রাখতে বলে? অবশ্য বড় চুলের সাথে চোখে তুই যখন মোটা ফ্রেমের চশমা পরিস না, তখন বেশ লাগে। যা, গোসল করে রেডি হয়ে নে। গাড়ি কিন্তু চলে এসেছে সেই সকালে। তো চাচা আর আব্বুর কাজের শেষ নেই। নে বাবা, একটু তো তাড়াতাড়ি করবি তো সব। রাজের পরে তো তোর সিরিয়াল। এমন অলস হলে কোনো মেয়ে বিয়ে করবে বলতো? ও মা, তুমি যাও তো,
ভাবছি ভং ধরবো, মানে সন্ন্যাসী হব, বনবাসে যাব একা একা, দুটা কোল বালিশও দিও। তবুও বিয়ে করব না, মেয়েদের উপর বিশ্বাস নেই, আজ আছে তো কাল নেই। থাপ্পো চিনিস? মেয়েদের উপর বিশ্বাস নেই মানে? ওই, আমরা কি তাহলে? না মানে আচ্ছা মা, যাও 2-4টে একসাথে বিয়ে করব। ফাজিল ছেলে, যা রেডি হয়ে নে। আমি তোর সব কাপড় বের করে রাখছি বিছানায়, যেটা ভালো লাগে সেটা পরিস। হুম। নিলয়ের মা চলে গেল। এখন একটু মাইক বন্ধ করা হয়েছে। সাউন্ড বক্সের ঠেলায় অনেক রাতে ঘুমিয়েছে নিলয়। এখনো ঘুম ঘুম পাচ্ছে তার। যদিও ভোর থেকে ফাজিলগুলো আবারও সাউন্ড বক্স নিয়ে পড়েছিল। নিলয় কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। আর তখনই মাইশা এসে কম্বল সরিয়ে তেলাপোকা নিলয়ের গায়ের উপর ছেড়ে দেয়। আর তখনই জোরে চিৎকার দেয় নিলয়। আর মাইশা বজ্জাত মেয়ে জোরে জোরে হাসতে থাকে। গোসল করে রুমে আসলো নিলয়। নিলয়ের মা কতগুলো কাপড় রেখে চলে গেছে। কালো প্যান্ট পরে নিল, একটা সাদা গেঞ্জি, তার উপর নীল কোট, আর গলায় একটা জিন্স ওড়না পেঁচিয়ে নিল স্টাইল করে। নিলয়ের আবার একটা ভালো লাগার বিষয় হলো ফুল প্যান্টটা কিছু নিচ থেকে ছোট পরা বা খানিকটা গুটিয়ে রাখা, তার সাথে কনভার্স কিংবা লোফার অথবা কেটস পরা। পছন্দ মতো সব কিছু পরে আয়নার সামনে আসলো নিলয়। দাড়িটা কিছুটা বড় হয়েছে, তবে স্টাইল করে কাটাই আছে। চুলগুলো নাক অবধি বা তার থেকে একটু বড়। হাতে জেল নিয়ে উপর দিকে তুলে নিল। চোখে কানার চশমা, মানে চশমাতে -1.50 লেন্সের গ্লাস লাগানো। ঘরবন্দি থাকায় ল্যাপটপ আর ফোন নিয়ে পড়ে থাকার কারণে চোখের উপর ঝড় উঠে গেছে, তাই ঝড় নামানোর জন্য চশমা পরে আর কি। গায়ে বডি স্প্রে মেরে বাইরে বের হলো নিলয়, হাতে DSLR ক্যামেরা। বাড়ির সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অবশ্য তাকানোটা স্বাভাবিক, কারণ এমন করে 4 বছর ধরে নিলয় স্টাইলই দেয়নি। আজকের স্টাইলটা কেবল নিলয়ের মায়ের কথার জন্য করেছে। সবাই রেডি হয়ে আছে। বাড়ির সামনের রাস্তায় আরেকটা গাড়ি রাখা। কনের বাড়ি একটু দূরে হওয়াতে সকালের সময় বের হতে হচ্ছে, না হলে পৌঁছাতে হতে বিকেল হয়ে যাবে। নিলয় বাড়ির উঠানে এসে দাঁড়ালো। দাদি এসে সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখছে। নিলয় ওনার দিকে চোখ মেরে বলল, কি গো বুড়ি, এভাবে নজর দিচ্ছ কেন? উনি ফোকলা দাঁতে হেসে দিয়ে বলল, তুই আমাদের নিলয় না, মানে তোকে চিনতেই পারছি না। না গো, আমি নিবিড়, তোমাকে নিতে এসেছি, চলো প্রেম করব, যাবা যান। যা শয়তান, প্রেমের বয়স পার হয়ে গেছে আর তুমি আসছো এখন প্রেমের অফার দিতে। তুমি কিন্তু এখনো যথেষ্ট সুন্দরী আছো। থাম ভাই থাম। ওহ বুড়ি, ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি করে মাইরা ফেলাও, তবুও ভাইয়া ডেকো না। আসলাম একটু তোকে দেখতে আর তুই তোর ফাজলামোগিরি শুরু করে দিছিস। যা, ব্রেকআপ তোর সাথে। আরে শোন না, রাজদাদু ভাইয়ের বউয়ের কিন্তু অনেকগুলো বোন আছে, দেখিস টাঙ্কি পাঙ্কি মেরে ভালো দেখে বউ নিয়ে আসবি। তুমি সামনে থেকে যাবা না কোলে করে নিয়ে যাব? নিলয়ের দাদি চলে গেছেন। দাদু গত হয়েছে বছর 3 হলো। দাদি সবাইকে অনেক ভালোবাসে, বিশেষ করে বড় চাচি নিলয়ের আম্মু আর মাইশার মাকে অনেক বেশি ভালোবাসে। নিলয়ের দাদির কাছে থেকে বিদায় নিয়ে বাইকের কাছে গেল। নিলয়ের রাজভাইয়ার বাইক ইয়ামা R15, সাদা আর লাল কালারের বাইক। 3 মাস হলো কিনেছে। নিলয়ের ভাইয়ের বন্ধুগুলো গাড়িতে যাবে। নিলয়, শাওয়ান, আরাফ, মামুন, মানে নিলয়ের বন্ধুরা সবাই বাইক নিয়েছে। এরা 3 জন ছাড়া নিলয়ের এখানে তেমন কোনো বন্ধু নেই। পাইমানি লেভেলের বন্ধু। যা বন্ধু আছে সব ঢাকাতেই। বাইক স্টার্ট দিয়ে বাইরে আসলো। কালো প্যান্টের সাথে সাদা কনভার্স, তার সাথে সাদা গেঞ্জির ওপর নীল কোট এবং গলায় স্টাইল করে পেঁচানো ওড়না। গেট দিয়ে বের হয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছে নিলয়। তখনই পেছন থেকে নিলয়ের মাথায় একটা জোরে গাঁটটা অনুভব করলো। ঘুরে তাকিয়ে দেখে মাইশা দাঁড়িয়ে। বিরক্তি নিয়ে বলল, অ্যাটলিস্ট আজকে একটু শান্তি তো দিবি রে আপু। ফল দিও, জুস দিও, খালি আঁটি দিও না, বোম দিয়ে মায়েরও দিও, তবু আপু ডেকো না। মাইশারে মশা, ডেঙ্গু মশা, সামনে থেকে দূর হ। দেখ নিলাই না, পেছনে তাকা। কেন? আরে দেখ না। পিছনে তাকিয়ে দেখে একদল মেয়ে। কাউকেই নিলয় চেনে না। কেউ শাড়ি, কেউ 3 পিস পরে আছে। নিলয় ওদের দিকে একবার তাকিয়ে মাইশার দিকে ফিরল।
তাকালাম তো, কি হয়েছে? আরে ফাজিল দেখ না, সামনের চেয়ে কালো রঙের শাড়ি পরে আছে একটা মেয়ে, মানে আমার বান্ধবী ঐশী। তোদিকে হাঁ করে দেখেছিল। জানিস, আমার মনে হয় ও তোকে লাইন মারতে চায়। মেয়ে তো, তাই বেশি পাকনামো করতে পারছে না। একটু চান্স নে, দেখিস শিওর তোকে আজকেও প্রপোজ করবে। তুই যখন বাইক নিয়ে বের হলি, ঐশী তোর দিকে তাকিয়েছিল। শেষ। আমি জোর মাথায় চাটি মেরে বললাম, কি রে, ওর দিকে তাকাচ্ছিস কেন? সে কি বলেছে জানিস? কি? বলেছে তোর ফুফাতো ভাই কি একটা মাল রে, সেই হ্যান্ডসাম। ওই জিম টিম করে নাকি? না মানে দেখতে অনেক সুন্দর। কি করে ও? সিঙ্গেল নাকি রে? তুই কি বলছিস? বলেছি ওর মতো বান্দর আর একটাও নেই, খালি মেয়ে দেখেই ঘুরঘুর করে। খবরদার ওর পিছনে যেন না পড়িস, তোকে কাইন্দা ছাড়াবে। শয়তান মার্কা ছিল একটা, এক গাদা গার্লফ্রেন্ড আছে ওর। মশার বাচ্চা, তোকে আমি কেন একটু ভালো ভালো কথা বলবি তা না? যাই হোক নিলয়, মেয়েদেরকে ডোন্ট কেয়ার, যা ভাগ সামনে থেকে। আরে শোন না, মজা করেছি। আমি জানি তো তুই কোনো মেয়েদের দিকে তাকাস না দরকার ছাড়া। আমি কিছুই বলিনি, খালি বলেছি পারলে তুই যে জিজ্ঞাসা কর। এখন কথা হলো তোর সাথে বাইকে যাব। মোটেও না, দরকার হলে আমি যাব না, তবুও বাইকে তোকে নেব না। যা যা, যাচ্ছি না, বান্ধবীদের সাথেই গাড়িতে যাচ্ছি। বাতলাম মশা, নিলয় না। মশা, ভু। নিলয়ের চাচা, আব্বু আরও অনেকেই বড় গাড়িতে উঠল। নিলয়ের ভাইকে ওর বন্ধুরা গাইড করে নিয়ে বরের গাড়িতে উঠেছে। শাওনরা বাইক নিয়ে এসেছে। শাওনের লাল ফ্রিজার, আরাফেরও নীল রঙের ফ্রিজার, আর মামনের নিলয়ের মতো সাদা রঙের অ্যাপাচি RTR বাইক। গাড়িগুলো সব এক এক করে চলতে শুরু করলো। এলাকার সবচাইতে প্রভাবশালী নামকরা বড় বাড়ির ছেলের বিয়ে। অবশ্য সেই রকম পরিবারের সাথেই বিয়ে হচ্ছে, না হলে কখনো এতগুলো গাড়ির বরযাত্রী একসাথে দাওয়াত হতো না। গাড়িগুলো চলতে শুরু করেছে। নিলয়েরা পিছনে চালাচ্ছে, কারণ নিলয়েরা চিনে না কোথায় বিয়ে হচ্ছে, তাই আপাতত বিয়ে গাড়িগুলো অনুসরণ করে ছাড়া ওদের কাজ নেই। এলাকা ছেড়ে মেইন রাস্তায় চলে আসে। নিলয়ের রাজ ভাইয়া নিজের বাইকের মিউজিক সিস্টেম করে রেখেছে এক্সট্রা ব্যাটারি লাগিয়ে। মিউজিক প্লে বাটনে চাপ দিতেই জাস্টিন বেইবারের গাওয়া লেট মি লাভ ইউ গানটা বাজতে থাকলো। বিয়ের উৎসব, বরযাত্রী হয়ে কনে বাড়ি যাচ্ছে নিলয়রা, সাথে বাইক আর ক্যামেরা। মিউজিক সিস্টেমে পছন্দের গানগুলো বেজে চলেছে। আর কি লাগে তাদের। বেশ অনেক সময় পর মেইন রাস্তা থেকে গ্রামের মেঠো পথে এসে পৌঁছালো নিলয়রা। অবশ্য গাড়িগুলোর আগেই নিলয়রা আগে এই পথ ধরেছে, না হলে পিছনে থাকলে ধুলো খেয়ে অজ্ঞান হয়ে যেত। মেঠো পথ, শীতের শুরু, রাস্তার পাশেই খেজুর গাছ, গাছে মাটির ভাঁড় পাতানো। হয়তো ভালো রসগুলোর পরে ঘোলাটে খেজুরের রস সংগ্রহ করার জন্য দুপুরেও মাটির ভাঁড় পেতে রাখা। বাইক নিয়ে অনেকটা দূরে গাড়িগুলোর আগে চলে এসেছে তারা। রাস্তার দুই পাশে খেজুর গাছের সারি, তার পাশে খোলা মাঠ, সেই মাঠে সরিষার ক্ষেত। হলুদ সরিষার মাঠ কতদিন যে দেখে না নিলয়। নিলয়ের বুকটা কেমন যেন ছ্যাত করে উঠল। নিলয় বাইকটা রাখল, ঝটপট ক্যামেরা দিয়ে সরাসরি খেজুর গাছের ঠিক সারিবদ্ধভাবে থাকা সেটা তুলে নিল। মেঠো রাস্তা থেকে নেমে সরিষা ক্ষেতের দিকে গেল। প্রজাপতি আর মৌমাছিরা সারা ফুলে উড়ে বেড়াচ্ছে। নিলয় DSLRটি হাতে নিল। একটা কালো প্রজাপতির খুব কাছে নিয়ে একটা ছবি তুলল। প্রজাপতি সহ কিছু ফুল বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, আর বাকিগুলো ব্লুয়ার ভার্সনে ঘোলাটে লাগছে। একটা মৌমাছির ছবিও তুলল, সাথে পুরো সর্ষের হলুদ ফুলের ক্ষেতের ছবি তুলেছিল। নিলয়কে আরাফ জোরে ডাক দেয়, নিলয়, গাড়ি এসে যাবে, এখনই চলে আয়। নিলয় চলে আসার জন্য সরিষা ক্ষেত থেকে বের হলো। পাশে একটা বেশ সরু পায়ে হাঁটার রাস্তা বয়ে গেছে অনেক দূর। তার কিছুটা দূরে একটা ছোট্ট পুকুর। আমনা ধানের খোলা মাঠের পাশে পুকুরে রয়েছে লাল পদ্ম। নিলয় দেখলো একটা পিচ্ছি মেয়ে কিছু পদ্ম তুলে নিলয়ের দিকে এগিয়ে আসছে। গায়ে কাদার সাথে কচুরিপানাও লেগে আছে। পিচ্ছি মেয়েটাকে দাঁড় করালো নিলয়। মুখটা কালো হলেও বেশ মায়াবী। নিলয় বলল, হাতে ফুলগুলো নিয়ে একটু হাসো। সে নিলয়ের কথা মতো হাসলো। একটা ছবি তুলল নিলয়। ফুলগুলো কি করবা তুমি?
বাজারে বিক্রি কম। কত টাকা বিক্রি করবা? প্রতি পিস 5 টাকা। নিলয় দেখলো 10টার মতো ফুল হবে মেয়েটার কাছে। পকেট থেকে মানি ব্যাগ বের করে 500 টাকার নোট বের করে হাতে দিয়ে ফুলগুলো নিয়ে দৌড়ে চলে আসে রাস্তায়। বিয়ের গাড়িগুলো চলে এসেছে প্রায়। মামুন ফুলের দিকে তাকিয়ে বলল, কি করবি এগুলো? আর পায়ের জুতোর দিকে তাকিয়েছিস, সরিষার ফুল লেগে আছে। থাকুক না লেগে, ভালোই লাগছে আমার। আর পদ্মগুলো মাইশার বান্ধবীদের দেবো শালা। ওই ভাই তুই নজর দিস না, বিয়ানগুলো তোরাজ ভাইয়ের বন্ধুরা নিবে। আমরা তো মাইশার বান্ধবীগুলোকে বুকিং করার চেষ্টা করছে। হা হা হা, পাগল সব, তোদের যা খুশি করিস, এখন চল। ফুলগুলো বাইকের সাথে ঠিকমতো আটকে নিল। তারপর স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে। বেশ কিছু সময় পর কনের বাড়িতে এসে পৌঁছালো। বরের গাড়ি দেখে সাথে সাথে এসে প্রায়। বাড়িটা বিশাল, বাড়ির সামনে বিশাল জায়গা। বাড়ির কাছে আসতেই শুনতে পায় একটি হিন্দি মুভির গান। মনে মনে গানটা নিলয়ও গাইতে থাকে, কিন্তু বেশিক্ষণ গাইতে পারল না। মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। শুনতে পেল বর এসেছে, বর এসেছে, জোরে চিৎকার। কতগুলো মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চারা ছুটে আসতে লাগলো নিলয়দের দিকে। নিলয়রা কোনো রকমে পার্কিং জায়গাতে বাইকগুলো রেখে দেখলো নিলয়ের রাজভাইয়া গাড়িটা সব ঘিরে ধরে রেখেছে। বিশেষ করে মহিলা বা মেয়েরা চারপাশে গিজগিজ করছে। কেউ জানালা দিয়ে উকি মেরে বর দেখার চেষ্টা করছে। নিলয় হাসল। বর দেখার এত শখ কেন মানুষের? অবশ্য এটাই তো বিয়ের আসল মজা। নিলয়ের ভাইয়ের বন্ধুদের দেখলো তার ভাইয়ের মুখটা বেশ রুমাল দিয়ে ঢেকে দিয়েছে। বাড়িতে ঢোকার মেন গেটের কাছে নিলয়ের ভাইয়ের গাড়িটা এসে থামে। শুনল কনেদের মধ্যে কেউ এসে নিলয়ের ভাইকে কোলে করে নিয়ে যেতে হবে ভিতরে, না হলে হবে না। যা বাবা, এটা আবার কেমন নিয়ম? বেশ সবাই মোটামুটি রেডি। নিলয় দেখে একজন বয়স্ক লোক বরের গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। হয়তো উনি নিলয় ভাইকে কোলে তুলে নিয়ে যাবে। কি নিয়ম রে বাবা, কনেকে কোলে তুলে নিয়ে যেতে হবে জানতো নিলয়। এখন দেখে বরকেও এটা পালন করতে হবে। হতে পারে কোনো এলাকার বিয়ের বিভিন্ন নিয়ম, কিন্তু লোকটাকে দেখে বেশ হাসি পাচ্ছে নিলয়ের। নিজেই তো বুড়ো, তার উপর ঠিকমতো চলতে পারে কিনা কে জানে। আর উনি আসছে বর নিতে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু পরক্ষণেই শুনে নিলয় অনেকগুলো মেয়ে জোরালো চিৎকার। অনেকগুলো মেয়েরা যদি একসাথে চিল্লায় তাহলে যে পাখির ডাকের মতো শোনা যায়। কোনো বাগানে সন্ধ্যার সময় সন্ধি যাওয়া হয়, আর সেই বাগানে সন্ধ্যার সময় পাখিদের কিচিরমিচির কান ঝালাপালা করে দেয়, ঠিক তেমনি এখানেও হচ্ছে। একসাথে অনেকগুলো মেয়েরা গেটের ওপাশ থেকে বলে উঠল, গেট সাজানো বা গেট ধরার টাকা না দিলে কেউ ভিতরে যাবে না। যা বাবা, এটা কি হলো? ঢাকাতে বিয়ে হয় কোনো একটা নির্দিষ্ট প্লেটে, টেবিল রাখা থাকে, বিয়ে হয়ে যায়, সবাই একসাথে থাকে। ভেবেছিল নিলয় হয়তো এমনই হবে। অবশ্য নিলয় গ্রামে বেশ কয়েক বছর আসেনি, তাই হয়তো ব্যাপারটা নতুনভাবে দেখছে সে। বেশ এনজয় করছে নিলয়, যা ইচ্ছা করুক। নিলয় একা দাঁড়িয়ে আছে। নিলয়ের সিমরান আপুর মেয়ে আরাধ্যা দৌড়ে নিলয়ের কাছে আসলো। মামা ফুল নেবো, আমাকে ফুল দাও, ফুল নেবো মামা। আরাধ্যা ভাগিনাকে ফুলগুলো দিয়ে দিল নিলয়। ও নিয়ে দৌড়ে নিলয়ের সিমরান আপুর কাছে চলে গেল। এদিকে নিলয়ের বন্ধুগুলো এক একটা হারামি। মেয়েদের কথা শুনেই ওরাও গেটের কাছে চলে গেছে। প্রচণ্ড ভিড় জমে গেছে গেটের কাছে। নিলয় বাইকের উপর বসে ক্যামেরা ওপেন করে সব কিছু ভিডিও করছে। হঠাৎ খেয়াল করে নিলয়ের গায়ে হলুদ আর লাল গাঁদা ফুলের অনেকগুলো পাপড়ি হুড়মুড় করে মাথায় এসে পড়ছে। নিলয় চমকে উঠে বাইক থেকে নেমে দাঁড়ায়। পিছনে তাকিয়ে দেখে 4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা ড্রেস পরা একটি মেয়ের হাতে একটা ছোট বাঁশের কুলো, সেই কুলোতে অনেকগুলো ফুল ছিটানো। মেয়েগুলোর দিকে ভালো করে তাকালো নিলয়। হাই স্কুলে, মানে বড় জোর ক্লাস 10-এ পড়ে হয়তো। নিলয় এর থেকে যথেষ্ট পিচ্ছি। ভাব নিয়ে ঝাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হতেই শুনল নিলয়, মিস্টার, এখানে কেন বসে আছেন? আপনি শিওর বরপক্ষ? নেহাপুর অর্ডার বরপক্ষকে যেন না জ্বালিয়ে ছেড়ে না দিই। যাকে সুযোগ পাবো তাকেই জ্বালানোর অর্ডার আছে। নেহা। নামটা শুনেই বুকের ভিতরটা হঠাৎ প্রচণ্ড বেগে টিপ টিপ শুরু হতে থাকে নিলয়ের। কে এই নেহা? কোন নেহা? কতগুলো প্রশ্ন মাথার ভিতরে এসে জমা হয় নিলয়ের।
তবুও নিজেকে সামলে নিয়ে ওদেরকে বলল নিলয়। এই যে শোনো, তোমার নেহা আব্বুকে পারলে আমার সামনে পাঠিয়ে দিও। ফাজলামও পাইছে। কেন বরপক্ষ কি তার পাকা ধানে মই দিয়েছেন? তোমার আব্বুকে সামনে পেলে একটা চড়ে সব দাঁত ফেলে দিতাম। ফাজিল চেলা চামুন্ডে। যাও সামনে থেকে, ভাগো ফাজিল মেয়ের দল। ওই মিস্টার, কি বললেন? আমরা ফাজিল? নেহা আপুকে চল মারবে? আপনাকে যদি না খানি চুবানি খাইয়েছি তো আমার নামও নিধি না। আসছে আমার গুন্ডির দল। আপনাকে আমরা কি ভাইয়াকে কি? আগে আমাদের সাথে কথা বলেন। পিছনে ঘুরে দেখে সাজিদ, রিয়াদ, জিশান আর আদি এসে দাঁড়িয়েছে। ওরে বাপরে, গুন্ডিগুলোর সাথে লড়তে দেখে গুন্ডা বাহিনী হাজির। মনে হচ্ছে অ্যাভেঞ্জার্স মুভি এখানেও লাস্ট পার্ট দেখবে নিলয়। নিলয় কাজিনদের বলল, নে ভাই, এবার তোরা সামলা, আমি জায়গা। এই যে ফাজিল মেয়ে, তোমাদের নেহা আপুকে বলবা আমি একটা চর উপহার দেব। চলে আসতে যাবে তখনই জিশান বলল, ভাইয়া তুমি চিন্তা করো না, এদেরকে তো আমরা সামলে নেব। কত দেখলাম এরকম, তবে একটু টিপস লাগবে, দিয়ে যেও। শয়তানগুলো হয়েছে নিলয়ের উপরের ফাজিল। যদিও তেমন ফাজলামো করতে পারে না নিলয়, কেমন যেন লাগে এখন। তবুও একটু আধটু ফাজিলের খাতায় নিলয়ের নাম আছে। ওখান থেকে উঠে আসে গেটের কাছে। সেই তখন থেকে কতগুলো মেয়ে এসে বকবক করেই যাচ্ছে। শোনো না, 10,000 টাকা না দিলে কাউকেই ঢুকতে দেবে না। মেজাজটা গেল খারাপ হয়ে। ভাইয়ের বন্ধুগুলো কি করছে কে জানে, সামান্য গেট পার করতে পারে না, আবার আগে যে বসে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে তাকিয়ে দেখে রাজভাইয়ার কল। রিসিভ করলো। কি ব্যাপার ভাইয়া, তুমি বিয়ের সময় ফোন কি করো? আর বলিস না, ফ্রি ফায়ার খেলতে খেলতে কখন যে পকেটে নিয়ে চলে এসেছি। ওরে FF খোর, তোমার বউ হবে দেখো পাবজি খোর। চুপ কর কাচ্চিখোর। দেখ না ভাই, গেটে কি হয়েছে। আর তো বসে থাকতে ভালো লাগছে না। আমি জানি তুই ছাড়া এটা কেউ ঠিক করতে পারবে না। কেন এটা মনে হচ্ছে? যাও পাম দিয়ে বাস দিবে। তুই যে ফাজিলের চরম লেভেলের শক্ত হার, তাতে করে তুই পারবি এটা। যাও পাম দিয়ে বাস দিতে হবে না, দেখছি কি করা যায়। নিলয় ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে। মাঝে মাঝে জোরে চিৎকার শোনা যাচ্ছে। একদল মেয়েরা বারবার চিৎকার করে বলছে, আগে টাকা পরিশোধ করতে হবে, তারপর ভিতরে আসতে হবে। আবার শুনছে, না না, এত অল্প টাকায় হবে না, আমরা কাল থেকে গেট সাজিয়েছি, পুরো টাকাই লাগবে। কি ভয়ঙ্কর রে! এদিকে ক্ষুধাতে নিলয় চোখ সেই সরিষার ফুল দেখছে। বেশ কাছে গেল। নিলয় শিয়াম ভাইকে বলতে শুনল, আপনারা এমন কেন করছেন? এভাবে টাকা নেওয়া মানেই তো ডাকাতি। 5,000 দিচ্ছি, অন্তত যেতে দিন। মেয়েগুলো চিৎকার করে বলছে, হবে না। নিলয়রা ছাড়ছে না। কি ঝামেলা রে বাবা, জীবনে বিয়েই করবে না এভাবে নিলয়। দরকার হলে পালিয়ে যাবে। দেখে শুনে বিয়েতে কত খরচ, এর থেকে পালিয়ে বিয়ে করা কত ভালো। খালা মানা কেনা, কাজীকে টাকা দেওয়া, বউ সেলাম করতে বকশিস দাও, আর গাড়ি ভাড়া, ব্যাস আর কি। তারপর যার বউ তার থেকে গেল। আগে যদি বুঝতো এমন হবে, তবে মেয়েকে উঠিয়ে নিয়ে যে বিয়ে দিয়ে আসতো নিলয়। অসহ্য। নিলয় সামনে গেল। ওরে বাবারে, প্রায় 10 থেকে 15 জন মেয়ে একই রকম রঙের লাল শাড়ি পরে আছে। একই রকম সাজ, একই রকম চুলের স্টাইল, একই রকম সাজসজ্জা। সব মিলিয়ে কতগুলো লাল পরী সামনে দাঁড়িয়ে আছে। বেশ জোরেই চিৎকার চেঁচামেচি শুনছে। শুনতেই ওনারা ছাড়বে না, কিছুতেই ওনারা ছাড়বে না। বোঝানোর পরেও কাজ হচ্ছে না। নিলয় তখনও কথা বলেনি, কেবল চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সহ্য করতে পারছে না। জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম নিলয়ের, বিয়ে হবে না। সবাই এক ঝটকায় থেমে গেল। পুরো গম গম করে বিয়ে বাড়িটা হঠাৎ চুপ হয়ে গেছে। কেউ আর কোনো কথা বলছে না। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। বুঝলো না এভাবে কেন তাকিয়ে আছে। পকেটে ফোন বাজলো। নিলয়ের শিওর রাজভাইয়ার ফোন। বেটা মনে হয় নিলয়ের কথা শুনতে পেয়েছে, তাই হাই হাই করছে। যদি বিয়ে না হয়, কি না কি বলে বিয়ে ভেঙে যায় যদি। নিলয় ভাইয়াকে দেখতো রোজ উঠানে বসে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে পুটুর পুটুর করতে। অবশ্যই সে নাদিয়া বাবির সাথে বিয়ের আগে ফোনে কথা বলতো।
এক প্রকার প্রেমও করত। নাদিয়া ভাবিকে সে শিওর ভালোবেসে ফেলেছে। এ কারণে হয়তো ফোন দিয়ে বলবে, দেখ ভাই, উল্টোপাল্টা কিছু বলিস না। কথাগুলো ভেবে বেশ হাসি পাচ্ছে নিলয়ের। পুরো বাড়িটা তখন নীরবতায় ভর করেছে। নিলয়ের দিকে সবাই এলিয়ানের দেখার মতো দৃষ্টি দিচ্ছে। নিলয় আর কোনো কথা বলার সাহস পাচ্ছে না, কেমন যেন ভয় করছে। হারামি বন্ধুগুলোও পাশে নেই। ঠিক সে সময় শুনল, এর বিয়ে না হওয়াই ভালো। ওরে বাস! পিছনে ঘুরে তাকিয়ে দেখে আরাফ কথাটা বলেছে। যাক, বন্ধুগুলো পাশে এসে দাঁড়িয়েছে। এবার ঠেকায় কে নিলয়কে? দেখুন, অনেকক্ষণ ধরে দেখছি আপনাদের দর কষাকষি। বলছি, এটা কি বিয়ে বাড়ি নাকি পণ্য কেনার কোনো বাজার? বরকে 10,000 টাকা বিক্রি করতে আসছি নাকি আমরা? ঠিক আছে, ফাইন, 10,000 টাকা দিচ্ছি বরকে, আপনারাই রেখে দিন, আমরা বরং যাই। কথাটা বলে পকেট থেকে মানি ব্যাগ বের করলো নিলয়। মাত্র 2,000 টাকা পড়ে আছে মানি ব্যাগে। এটা নিলয় জানে, তাই সাহস করে মানি ব্যাগ খোলার সাহস পাচ্ছে না। হায় হায়, চিপায় পড়ে তো মানি ব্যাগ বের করতে হলো, যদি সত্যি সত্যি টাকা দিতে হয়। কিন্তু তখনও কেউ আর কথা বলছে না। নিলয়দের পক্ষের লোকেরা দেখল বেশ নিয়দের সাপোর্টে এসে ঠিক ঠিক বলে বেশ কয়েকজন কথা বলে উঠল। মানিব্যাগটা হাতে নিয়ে কিছু বলতে যাবে, নিলয় অমনি দেখে ওর আব্বু, চাচু, মামা আরও 2জন লোক এসে নিলয়ের পাশে দাঁড়িয়েছে। এই নাও 10,000 টাকা, এখন ছেড়ে দাও। আসলে তো অনেকক্ষণ ধরে বিষয়টা দেখছি, আর মুরব্বীরা একটু কাজে ছিলাম বলে এতক্ষণ খেয়াল করিনি। কিন্তু নিহাত ভাইয়ের ছেলে এসে যখন কথাটা বলল তখন আমরা না এসে পারলাম না। শোনো বাবা নিলয়, আমি হলাম মেয়ের মেজো চাচা, উনি মেয়ের মামা। তোমরা বাচ্চা, এসব বাদ দাও। আর এই যে মেয়েরা, নাও টাকা নাও, এখন সরে সবাই। টাকাটা টেবিলের ওপর রেখে সবাই যখন বেশ আমেজ মুড নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিল, নিলয় ঘুরে চলে আসবে তখনই শুনল, চাচু, টাকা লাগবে না, টাকা উঠিয়ে নিন। পরপক্ষরা হয়তো জানে না, বিয়ে বাড়ি মানেই একটা মজার উৎসব। এখানে সবকিছু মজা করে করা হয়। রং মাখা, ফুল ছিটানো, গানের সাথে নাচ করা, গেট সাজানো, সব কিছুই আনন্দের জন্য করা হয়। এটা যদি বরপক্ষ না বুঝে বিয়ে করতে হবে না, চাই তাহলে থাক, দরকার নেই। আমাদের মেয়ে এমনিতেই সুন্দরী, ভালো জায়গায় বিয়ে হবে। কথাটা শুনে নিলয়ের মেজাজ গেল বেশ খারাপ হয়ে। তখনই তো ঠিক হয়ে গিয়েছিল, এই মেয়ে আবার কোথা থেকে আসলো। নিলয়ের সামনে ঘুরে কিছু বলতে যাবে, তখনই চোখ দুটো যেন কপালে উঠে যায়। কিছু সময় অপলক হয়ে তাকিয়ে রইল কয়েক টেবিল আর লাল ফিতে টানা দাঁড়িয়ে থাকা ওপাশে লেহেঙ্গা পরিহিত মেয়েটির দিকে। চুলগুলো বেশ লম্বা, একপাশে করে অনেকগুলো লম্ব চুল সামনের নিচের দিকে ফেলে রাখা, হাত ভর্তি লাল মেহেন্দি, চোখে হালকা করে কাজল দেওয়া। নিলয় যেন কথা বলা হারিয়ে ফেলল, কারণ নিলয়ের সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটাকে নিলয় খুব খুব ভালো করেই চেনে। মনে মনে নামটা উচ্চারণ করল, নেহা। নেহা এখানে কেন? সে এভাবেই বা সেজে আছে কেন? মাইশা বলেছিল নাদিয়া ভাবির 3 বোন, একজন ঢাকা থেকে পড়াশোনা করে। তার মানে এটা সেই বোন, নিধিতা, নাদিয়া আর নেহা। বুকটা ঢক করে উঠল নিলয়ের। কেমন যেন গলাটা শুকিয়ে যাচ্ছে নিলয়ের। প্রায় 4 বছর পর চেনা মুখটাকে আবারও দেখছে। খুব বেশি দূরত্বে সে নেই। নেহা নিলয়ের দিকে তাকালো। নিলয় চোখ নামিয়ে নিল। কেমন যেন একটা চাপা রাগ নিলয়ের কাজে বিরাজ করছে। হঠাৎ চঞ্চল মনটা নীরব নিস্তব্ধ হয়ে গেল। নিলয় ঘুরে তাকালো। নিলয়ের বন্ধু আর বড় ভাইরা দেখল নেহার দিকেই তাকিয়ে আছে। তাকাবেই না কেন? মেয়েটা যে সবার চোখের ঘুম হারাম করে দেওয়ার মতোই আকর্ষণীয়। ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসলো। দেখলো বরপক্ষদের ঢুকতে দেওয়া হয়েছে। সবাই বেশ পরিশিষ্টভাবে বড় আর এই বিশাল নেহাদের বাড়িতে ঢুকছে। এটা তবে নেহাদের বাড়ি? তার মানে রাজভাইয়ার শালি, নিলয়ের এক্স। আহা, একটা কথা মনে পড়েছে, এক্স যখন ভাইয়ের শালি, ক্ষতি কি? টেম্পু চালাও, না হলে তাকে মারো গুলি। নিলয় জানতই না নেহা ভাইয়ের শালি, তাহলে কখনোই এখানে আসতো না। আর না আবার নেহার মুখ দেখতে হতো নিলয়ের। কেমন আছে নিলয় সাহেব? কোলাহল ছেড়ে বাড়ির পাশে একটি পুকুর আছে, সেখানে বিশাল একটি পাড়। পুকুরের সাথে লাগোয়া প্রায়
বাড়ির সাথে শান বাঁধানো সিঁড়ির পাড়। পুকুরের শানে বসে বসে নেয়ার মুখটা ভোলার চেষ্টা করছে নিলয়। মাঝে মাঝে কালো হাঁসের দলেরা পুকুরের এক পাশে নেমে আর এক পাশে সাঁতরে চলছে। নিলয় ক্যামেরা অন করে সেগুলোর ছবি তুলছে। পুকুরে রঙিন বড় বড় বিদেশি পুঁটি মাছের চাষ করা। মাঝে মাঝে দেখা খেলায় ছলে বেশ ভেজে উঠছে। নিলয় সেগুলোর ছবি তুলেছে। একা একা বসে নেহাকে ভোলার জন্য অনেক কিছুই করছে। তখনই শুনতে পাই কে যেন নিলয়কে বলছে, কেমন আছেন? নিলয় পেছনে ঘুরে তাকায়। মাইশার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। 3 জন মেয়ে এসে নিলয়ের পিছনে দাঁড়িয়েছে। সকালে মাইশা যার কথা বলেছিল সে আগে, আর বাকি 2 জন কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটার সামনে এসে দাঁড়াতেই বেশ লজ্জামাখা চাউনি নিয়ে নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বেশ এনজয়েবল। যখন পড়াশোনা করতো তখন এরকম মেয়েদের পিছনে কতই না ঘুরেছে। স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে গার্লস স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। ছুটি দিত মেয়েদের পিছনে যেত। একটু তাকালেই গর্ব করে বন্ধুদের বলতো, আমার দিকে ওই মেয়ে তাকিয়ে হেসেছে, সে তাকিয়েছে। কিন্তু এখন ব্যাপারটা খুব ভিন্ন। নিলয়ের বাবা সবসময় বলতো, আজ তুমি যার পিছনে ঘুরছো সে তোমাকে পাত্তা দিচ্ছে না। চিন্তা করার কোনো দরকার নেই। ক্ষণিকের আকর্ষণ বড়ই অদ্ভুত। প্রথমে মায়া সৃষ্টি করে এই মায়া কাটাতে পারার পর তুমি যখন প্রতিষ্ঠিত হবা দেখবা 1000টা মেয়ে তোমার পিছনে পড়ে থাকবে। বাবার কথাগুলো মেনেছিল নিলয়। কিন্তু মাঝখান থেকে নেহা নামক এক প্রেয়সিনীর চোখের মায়াতে এত বাজেভাবে আটকে পড়েছিল, যেটা থেকে বের হতে অনেকগুলো রাত নির্ঘুম ও নেশা করে কাটিয়ে দিতে হয়েছে। কেমন আছেন বললেন না তো? নিলয় মেয়েটার ডাকে একটু চমকে ওঠে। ভালো করে তাকালো। না, মেয়েটা দেখতে খারাপ না। যে কোনো ছেলে মেয়েটার জন্য যে কোনো প্রকার পাগলামো করতে প্রস্তুত। কিছু বলবা? জি, মানে না। আচ্ছা, তোমার নাম কি? অরি। আচ্ছা, আপনি কেন মেয়েদের সাথে কথা বলেন না? তোমাকে কি বলেছে? মাইশা। নিলয় বলল, আহা, মশার জন্য আজকে একটু ভালোবাসা বেড়ে গেছে। ইন্টার 2nd ইয়ারে পড়ে এই মেয়েগুলো। মহিলা কলেজে থাকা মেয়েদের একটা স্বভাব হলো তারা ঠিকমতো ছেলেদের সাথে মিশতে পারে না। এর জন্য তারা ভার্চুয়াল ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। আর না হয় বাড়ির আশেপাশে কিংবা পরিচিত কোনো ছেলেদের সাথে খুব তাড়াতাড়ি রিলেশনে জড়িয়ে যায় বা জড়াতে চায়। আপনার নাম্বারটা পেতে পারি? মশার দিকে নিও। মেয়েটা ইচ্ছা করেই মাইশার থেকে নিলয়ের নাম্বার নিতে পারত। কথা বলার জন্য সে নিলয়ের কাছে এসেছে। একটু মুচকি হাসল নিলয়। অরিনের সাথে কথা বলে পুকুর পাড় থেকে চলে আসবে। নিলয় তখন দেখে কিছুটা দূরে নেহা দাঁড়িয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ এক দৃষ্টিতে। নিলয় একবার তাকাতেই চোখ নামিয়ে নেয়। সাথে সাথেই ওর বান্ধবীগুলো নেহার পাশে এসে দাঁড়ায়। নিলয় একটু ভাব নিয়ে ওদের খুব কাছে দিয়েই যাচ্ছিল। একটা মেয়েকে বলতে শুনল, ইস, ছেলেটা কি কিউট রে, দুলা ভাইয়ের চাচাতো ভাই হয়। ইস, বউ ভাতে আমরা সবাই যাব। বিয়ের সাথে একটু মজা তো করতেই হবে। নিলয় তাকালো না। নিলয়ের অ্যাটিটিউড কি কম নাকি? ভাব তো নিতেই হবে। আর সাথে যদি এক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। সিমি, তোকে পিটাবো বুঝলি? মানুষজন দেখে কি কথা বলতে পারিস না? নেহার জেলাক্স মার্কা কথা শুনে মনে মনে হাসল নিলয়। পুরো বাড়িটা বেশ গমগম করছে। প্যান্ডেলের ভিতরে এসে দেখে সবাই বেশ জমিয়েই নাস্তা পানি করছে। কিন্তু কথা হলো নিলয়ে বসার জায়গা খুঁজে পাচ্ছে না। আশেপাশে তাকালো। নিলয়ের ভাইয়ের পাশে একটু জায়গা খালি। দেখে নিলয় এর বোন মাইশা আর অরিন বসে আছে। নিলয় ক্যামেরা নিয়ে এগিয়ে যায়। কয়েকটি ছবি তুলে নাজিয়াকে বলল, এই শর্ত, ভাইয়ার পাশে বসতে দে। নাজিয়া সরে গেল। নিলয়ের বিপরীত পাশে মাইশা আর অরিন বসে আছে। কিছুটা দূরে দেখলো 3 জন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইশার দিকে বেশ ভালো লাগার দৃষ্টিতে তাকিয়ে দেখছে। নিলয়ের বোনের দিকেও যে দেখছে তা না। আর নিলয়ের বোনই বা কি দোষ দেবে? এমনিতেই বিয়ে বাড়িতে এগুলো খুবই স্বাভাবিক। আর তাছাড়া প্রতিটি মেয়ে এমনভাবে সেজে এসেছে ছেলেদের হার্টবিট পালস মিস করতে যথেষ্ট। কিন্তু নিলয়ের এসব একদমই ভালো লাগে না। মানে মেয়েদের দিকে তাকিয়ে থাকাটা একদমই ভালো লাগে না। নিলয় সরাসরি গিয়ে প্রপোজ করে। নিলয় না, কই ছিলি? তোর শ্বশুর বাড়ি, বসা একটা।
তোরা কি শুরু করছিস সেখানে এসে? ঠিকই তো, চুপচাপ থাক। নিলয় শোন না, একটা মেয়ে দেখেছি, শুনলাম অনেক ভাব, ছেলেদের নাকি বেশ নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। আরাফ, শাওন আর মামুন ভাইয়াকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে। পারবি পটাতে? মাইশা, উনি কেন পটাতে যাবে? রাজের রুমালের ফাঁক দিয়ে নিলয়ের দিকে তাকালো। অরিনের কথা শুনে যে কেউ বুঝে যাবে যে নিলয়ের উপর একটু হলেও প্রেমে পড়ে আছে। নিলয় আরও একটু রাগানোর জন্য বলল, নাম জানিস মেয়েটার? অনু, ওই দেখ ভাবির রুম থেকে বের হচ্ছে, শাড়ি হাতে গুটিয়ে নেওয়া। নিলয়ের বোন রাজিয়ার কথা মতো ওই দিকে তাকালো। দেখে একটু আগে যে মেয়েটা নিলয়ের দিকে তাকিয়ে নেহা ও নিলয়ের শুনিয়ে কথা বলছিল সেই মেয়েটা। নিলয় হাসলো, চুলগুলো একটু ঠিক করে নিয়ে বলল, নাজি যা তো, শাওনদের বল আমি ডাকছি। আর মশা শোন, যদি পটাতে পারি তাহলে আর কখনো তেলাপোকার ভয় দেখাবি না, রাজি? তুই অমুকে পটাবি? তাহলে তো হইতে, যে ছেলে কেবল বাড়িতে পটর পটর করে ফাল্লামো করে বাইরে এসে কষ্ট কথাই বলে না, মেয়েদের সাথে তো বলেই না, সেই ছেলে অনুর মতো ভাবা লিখে পটাবে? বাবা গো বাবা, ভাবা চাই। মশার ডিম, নিলয়কে চিনিস না? হ্যাঁ, তেলাপোকার ভিতর ডিমকে চিনি। হুট, সর, দূর ভ্যা। ও সো সো। ওই তোরা থামবি একটু? তোদের জ্বালায় তো শান্তিতেও কবুল বলতে পারবো না। কি তোদের সমস্যা কি? এত ঝগড়া কেন করিস তোরা? অসহ্য। রাজের কথা শুনে দুজনেই চুপ হয়ে গেল। শাওনরা চলে এসেছে নিলয়ের কাছে। খানিকটা রাগী চোখে তাকিয়ে বলল, এসেই পাকনামো শুরু করেছিস? একটা মেয়েকেই যদি পটাতে না পারিস, কি করলি সারা জীবন স্টাইল মেরে? ভাই তুই মেলা বকিস না তো, তুই পারবি। কেন পারবো না? যদি পারিস তোকে গরু মানামো, যা দেখি কেমন পারিস। গা থেকে কোটটা খুলে নাজিয়াকে দিল। সাদা টি শার্টের উপর কালো ওড়না পেঁচানো, চুলগুলো একটু ঠিক করে নিয়ে বন্ধু আর ওদেরকে সবাইকে বলল, দেখ তাহলে নিলয়ের লাভ গেম। ভাব নিয়ে তো মেয়ে পটাতে যাচ্ছি, যদি সত্যি রিজেক্ট করে দেয়, হাই হাই কি হবে? মান সম্মান নিচে টানাটানি পড়ে যাবে। কি দরকার ছিল ভাব নিয়ে মেয়েটার কাছে যাওয়া? ধীর পায়ে এগিয়ে যাচ্ছি মেয়েটার দিকে, বুকটা খটখট করে আওয়াজ দিচ্ছে, যদি অপমান করে মেয়েটা। হে নিলয়, তোর সব ভাব যাবে রে। নিলয় পিছনে তাকালো, দেখি বন্ধুগুলো হাঁ করে তাকিয়ে আছে। মান সম্মান যদিও একটু থাকতো, কিন্তু খেয়াল করে দেখে রাজভাইয়াও নিলয়ের দিকে মজার দৃশ্য দেখার দৃষ্টিতে তাকিয়ে আছে। তাও একটু মান সম্মান থাকতো, কিন্তু মাইশা আর অরিন যেভাবে তাকিয়ে আছে, যদি পাত্তা না পাই অরিন জীবনেও নিলয়ের দিকে তাকাবে না। ও ভাই, কই মুঝে মারো রে ভাই, হেব্বি মজাক ওরা হে। অনু নামের মেয়েটা দেখে ফুলের কুলো হাতে নিয়ে নাদিয়া ভাবির রুম দিকে এগিয়ে যাচ্ছে। নিলয় একটু জোরেই ডাকলো, এই যে ফুল আলী। মেয়েটা সটান দাঁড়িয়ে যায়, বুকটা ধক করে উঠল, ভয়ে পা যেন কাঁপছে। কিরে ভাই, এত ভয় কেন পাচ্ছি? যুদ্ধ করার সময় তো ভয় পাই না আমরা? কত যে কিল করেছি। এই তো সেদিনও বট পড়েছিল বলে 27টা কিল করেছি, একটু ভয় করেনি। কিন্তু এখানে আমি নবের মতো ভয় পাচ্ছি। উপস, বিআই সাহেব যে, তাই কি মনে করে? বাবা কি সাহস আপনার! সরাসরি এসে বললেন বিয়ে হবে না। ইন্টারেস্টিং বিষয় কিন্তু। অনু নিলয়ের দিকে তাকিয়ে হেসে কথা বলছে। একটু পিছনে ঘুরে বন্ধু আর কাজিনদের দেখার খুব ইচ্ছে হয় নিলয়ের। দেরি করলো না, তাকিয়ে দেখে ওরা সবাই আরো কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে না, মানে অনেকটা পথ জার্নি করে আসার পর বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই তো। বুঝলাম। তা এখানে মানে আমাকে ফুলাউলি বললেন? আমার নাম অনু। বাবা, নামটাও জানেন দেখি। অজানা কারণে জেনে ফেলেছে। আসলে আসার পর শুনলাম আপনাদের এখানকার জায়গা নাকি অনেক সুন্দর, পরিচিত কেউ নেই। আর তখন পুকুরের সামনে দাঁড়িয়ে কি বলছিলেন, ভাবলাম হয়তো আপনি একটু পরিচিত লোক হবেন। আপনি কিন্তু বেশ বোকাশোকা করে কথা বলেন। যতটা দেখি স্মার্ট মনে হয়, আপনি কিন্তু যথেষ্ট ভীতু। ভীতু বলে ভীতু? মেয়েদের মতো তেলাপোকা ভয় করে আমার। খালি তেলাপোকা না, খরগোশ, ছাগল, এমনকি বিড়ালের বাচ্চাও হাতে ধরতে যে কি ভয় করে। একবার আম্মু ছাগল পুষেছিল, বাচ্চা হয়েছিল দেখে মা আদর করে কোলে নিয়ে এসে যেই আমার কাছে এসেছে, বাচ্চাটা শক্ত করে ধরে কত জোরে চিৎকার দিয়েছিলাম, তা শুনে নাকি আম্মুর কান
কয়েক সেকেন্ড ধরে তালা লেগে ছিল। কি ভাবছেন? না মানে থাক, যদি না আজ ঘোরাতে চান। কি বলেন এসব? আমি আর নোহা মিলে আপনাদের সবকিছু ঘুরিয়ে দেখাবো। থ্যাঙ্কস। আচ্ছা, একটা রিকোয়েস্ট, কিছু মনে না করলে আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? পারবেন, তবে সেটা আমার ফোন থেকে তুলতে হবে। ওকে। অনুর সাথে সেলফি তুলে বন্ধুদের কাছে এলো নিলয়। সবাই হাবার মতো তাকিয়ে আছে। মাইশা আর অরিন নিলয়ের দিকে আরো অবাক চোখে তাকিয়ে আছে। রাজ বলল, ভাই, যদি বিয়ে বাড়ি না হতো তোরে শেষ করে দিতাম। তুই যাওয়ার পর এরা যা নিয়ে তোকে নিয়ে টিচ শুরু করেছিল, যখন সেলফি তুলছিলি তখনই এরা সবাই চুপ। সে সময় যদি শীষ দিতে পারতাম। হয়েছে, এবার থামো। নতুন বরের মতো থাকো। ওই চল না বউ দেখে আসি। এই বিয়ের পরে দেখবি, এখন কোনোভাবেই ছেলেদের কনের রুমে ঢুকতে দেবে না। কবুল বলার আগে যদি বউ না দেখি তাহলে কেমন হবে? নাদিয়া ভাবিকে এখনো অবধি নিলয় দেখেনি। ঢাকা থেকে রাজের গায়ে হলুদের পরের দিন এসেছিল নিলয়। গায়ে হলুদের দিন নিলয়দের বাড়ি থেকে অনেকেই এসেছিল কনেকে হলুদ মাখাতে, কিন্তু নিলয় যায়নি। নিলয় তো তখন গ্রামেই আসেনি। অবশ্য এগুলো নিলয়ের খুবই বিরক্ত লাগে, এরকম কোলাহল। তাই বউকে দেখা হয়নি, তবে এখনই দেখবেই। চল আরাফ, দেখে আসি। তাহলে সিয়ামকেও নিয়ে যা, সেও এখনো বউ দেখেনি। দাঁড়া, সিয়ামকে ডাকি। একটু পর সিয়াম এলো। নিলয়, শাওন, আরাফ, মামুন আর সিয়াম মিলে বইয়ের রুমের দিকে যাচ্ছে, হাতে ক্যামেরা। ওরা চারজন পিছনে, নিলয় সামনে। বাপরে, কতগুলো লোক, আর সবগুলোই মেয়ে। কোনো রকম ভিড় ঠেলে দরজার কাছে আসলো। নিলয়দের দেখেই দরজা আটকে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একদল মেয়ে, মাথায় ফুল দিয়ে পেঁচানো স্টাইল লাল শাড়ি সবার পরনে। কিন্তু কেন এরা দরজা আটকে দিল? নিলয় বলল, ভিতরে যেতে দিন, আমরা আমাদের ভাবিকে দেখব। না, হবে না, বউ দেখতে হলে টাকা দিতে হয়। ওই, আপনারা কি টাকা ছাড়া কিছুই বোঝেন না? ওই কি বললেন? মেয়েরা সব চিৎকার করে উঠল একসাথে। বাপরে, কানের ময়লা যেন খুলে চলে গেল নিলয়ের। দেখলো আরো মেয়ে এসেছে, নিলয়দের চারপাশে ঘিরে ধরেছে। লে হালুয়া, এবার না পারছি বেরিয়ে আসতে, আর না পারছি ভিতরে ঢুকতে। ভিড়ের মধ্যে একটা মেয়ে চিৎকার করে বলছে, ওই বড় সুদের হাতে ক্যামেরা, গলায় ওড়না পেঁচানো বিয়েটাকে সবাই ধর, আচ্ছা মতো পিটানি দে। বিয়ে হবে না বলেছিল, সবাই রেডি হ। ওরে কেউ আছে, আমাকে বাঁচাও। ওরে আমার কি হবে? কি ভয়ঙ্কর মেয়েরা! যদি সত্যি পিটাতে আসে, দৌড়াতেও তো পারবো না। মারের হাত থেকে বাঁচলেও মান সম্মান নিয়ে শেষে লুঙ্গির মতো টানাটানি করবে। সামনের মেয়েরা কিছুতেই দরজা খুলছে না, আর পিছনে আরও কতগুলো মেয়ে এসে পুরো মাঝখানে নিলয়দের পাঁচজনকে আটকে দিয়েছে। ও ভাই, কই মুঝে বাঁচালো, মুঝে রিভাইভ তো দো। ঠিক তখনই অনু এসে দাঁড়ায় সামনে। ওই, ওনাদের ঢুকতে দে। দুলাভাই বলেছে নাদিয়া আপুকে ওনারা কেউ এখনো দেখেনি, ছবি তুলবে তারপর চলে যাবে। অনু নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক বাবা, এতক্ষণে কেউ তো এসে বাঁচিয়ে নিল। দরজা খুলে দিয়েছে। কোনো রকমে ভিতরে ঢুকে পড়ল নিলয় আরও ঝামেলায়। কতগুলো মেয়ে একটা রুমে কি করে, আর এত মেয়ে কেন এই বিয়েতে? কি জানি, হয়তো বড় বিশাল প্রভাবশালী বাড়িতে বিয়ে হচ্ছে, তাই হয়তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। সেটা ঠিক আছে, মানল, কিন্তু বউ সাজেতে এতজন কেন? নাদিয়ার কাছে বহু কষ্টে ঠেলে ঠুলে এলো। একটা মেয়েকে দেখে পিছনে ঘুরে নিলয়ের ভাবির পাশে বসে আছে। তবে নিলয়ের ভাবি নিলয়দের দেখেই বড় ঘোমটা টেনে বসলেন। লে হালুয়া, দেখার আগেই ঘোমটা টেনে বসলো। এমনিতেই এই সুন্দরীর কাছে আসলে নিলয়দের 13 সমুদ্র 7 নদী ধুর সব গুলিয়ে যাচ্ছে। মঙ্গল থেকে পৃথিবীতে এলো, তবুও দেখা পাচ্ছি না। বলতেও পারছে না ভাবি ঘোমটাটা তোলেন। কি লজ্জার কথা রে বাবা! মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। একটা রুমে অনেকগুলো মেয়ে গিজগিজ করছে। আরও নিলয়রা ঢুকছে বলে আরও মেয়ে এসে ঢুকছে। ভাবির কাছে এসে দাঁড়াতে পুরো রুমটায় একদম নীরবতা ভর করেছে। লজ্জাতে কোনো দিক তাকাতেও পারছে না। নিলয় ভাবির দিকে তাকালো। পেছন ঘুরে বসে থাকা মেয়েটা নিলয়দের দিকে ফেরে। ভাবির পাশে নিহাকে বসে থাকতে দেখলো। বুকটা আবারও ধক করে ওঠে। সেই চেনা মুখ, চেনা ঠোঁট, চেনা চোখ, যে ঠোঁটে কোনো এক বর্ষার উন্মাদনায় প্রথম স্পর্শ করেছিল
আমার এই ঠোঁট। অজান্তেই ঠোঁট দুটো দাঁত দিয়ে কামড়ে নিল। শাওন কানে কানে বলল, এই কি রে, বউ দেখতে এসেছিস নাকি বউয়ের পাশে থাকা মেয়েকে দেখতে এসেছিস? অবশ্য মেয়েটা দেখতে কিন্তু অসাধারণ, বেশ মায়াবী রে, এক ঝটকায় ক্রাশ খেতে বাধ্য। কিছু বলল না। দুজন মানুষ সবার অগোচরে একে অপরকে চোখ দিয়ে হাজারো জমানো কথা, অভিমান, রাগ আরও অহেতুক বাক্যপ্রবণ সাজিয়ে চলেছে। আচ্ছা, ওরা কেন রাগ হবে? রাগ তো নিলয়ের হবার কথা। চল বউ দেখতে হবে না, কথাটা বলে চলে আসবো। তখনই নাদিয়া ভাবি বলল, আর যে দেবর্তী, এত রাগ কেন তোমার? শুনলাম তুমি এসে বিয়ে করবে নাকি বলেছিলে, এখন বউ দেখতে এসে চলে যাচ্ছ কেন? নিলয় ঘুরে দাঁড়ালো। নাদিয়া ভাবি ঘোমটা তুলে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওনার চেয়ে চুম্বকের মতো চোখ সরে যেয়ে আবারও নিহার দিকে তাকাতে বাধ্য হলো। মামুন বলল, কিরে, ছবি তুলে নে, ভাইয়াকে তো দেখাতে হবে নাকি? নিলয় ক্যামেরাটা সামনে নিল, কিন্তু ক্যামেরার ফোকাস বারবার নিহার দিকেই যাচ্ছে। কি হলো জানে না, পরপর কতগুলো ছবি তুলে আরাফের হাতে ক্যামেরাটা দিয়ে চলে এলো। কিছু ভালো লাগছে না আর। কেন যে এলো এখানে? সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছা করছে। আচ্ছা, কেন নিলয়ের রাগ হচ্ছে? নেহার প্রতি নিলয়ের রাগের কারণটা কি? কেন সে ভাইয়ের শালী হতে গেল? কেনই বা ভাইকে নেহার বড় বোনের বিয়ে করতে হচ্ছে? বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে এলো। একটু পর খাওয়া দাওয়ার কাজ সম্পন্ন করা হবে। পুকুরের এদিকে আসলো। পুকুরটা খুব একটা বড় না, হয়তো বাড়ির পুরুষদের গোসল করার জন্য পুকুরটা বানানো হয়েছে। পুকুরের চারপাশের পাড় বেশ ভালো ঘাস আছে, ঘাসগুলো ঠিক সাইজ মতো কাটা। পাড়ের পাশে 2 হাত অন্তত ঝাউ গাছ লাগানো। হুট করে দেখলো মনে হবে কোনো পার্কের মধ্যে ছোট্ট একটা পুকুর সাজানো। নিলয় পাড়ে এসে উঠল। কিছুটা উত্তরের দিকে এগিয়ে এসে দেখে খোলা সর্ষের মাঠ। পকেটে হাত গুজে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। একটু পর খেয়াল করলো কে যেন নিলয়ের পাশে এসে দাঁড়িয়েছে। নিলয় পাশে তাকালো, অবাক হলো খুবই। রাজেশ শালী মানে নিলয়ের এক্স নেহা নিলয়ের পাশে এসে দাঁড়িয়েছে। লাল লেহেঙ্গাতে ওকে বেশ মানিয়েছে। নেহা কিছু বলতে যাবে, তখনই নিলয় বলল, আমি সত্যি আপনার সামনে আসতে চাইনি, দেখাও করতে চাইনি কখনো। নীরবতা ভর করেছে। নেহা বুকে হাত বেঁধে সামনের দিকে তাকিয়ে আছে। নিলয় পকেটে হাত গুজে নিয়ে সরিষা ক্ষেতের দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটা শূন্যতা অনুভব করছে। যদিও ওর উপর রাগ করার কথা, কিন্তু মানুষের যে রাগ থাকে না, রাগ হয় মাত্র কয়েক সেকেন্ড কিংবা বড়জোর কয়েক মুহূর্তের জন্য। রাগ কখনো দীর্ঘস্থায়ী হয় না। তবে রাগ সেটা তৈরি হয়, সেটা হলো জিদ আর অভিমান। কেমন আছো নিলয়? সবসময় ভালো থাকি, তুমি? নেহা একটু হাসলো। নিলয় চোখ সরিয়ে নিল। কেমন যেন পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণ করতে ইচ্ছা করছে নিলয়ের। শীতের এই দুপুরের রোদটুকু যেন বিষণ্ণ মনে হচ্ছে নিলয়ের কাছে। চারপাশে যেন বিস্তার শূন্যতা। সেই শূন্যতার মাঝে নিলয় একাই আটকে পড়েছে। কেবল দিক বেদিক ছুটছে আটকে থেকে বের হবার জন্য, কিন্তু দিক শূন্য হয়ে ফিরছে বারবার সেই শূন্যতার সূচনায়। আমিও ভালো। সরি নেহা, আমি তোমার কথা রাখতে পারিনি। কি কথা? তোমার সামনে চলে এসেছি। তোমার করা নিষেধ ছিল আমি যেন তোমার সামনে আর না আসি, কিন্তু আমি জানতাম না তুমি ভাইয়ার শালী হতে যাচ্ছ। তোমার আপুকে আমার ভাইয়া বিয়ে করছে, তাহলে কখনোই এই বাড়িতে এমনকি তোমার সামনেও আসতাম না। কথাগুলো বলে আর দাঁড়ালো না। অভিমান থেকে হুট করে কেমন যেন রাগের পরিমাণ বেড়ে যাচ্ছে। নিজেকে সংযত করার জন্য ওর থেকে পালিয়ে যাচ্ছে। ওর থেকে কয়েক পা এগিয়ে আসতেই শুনল, নিলয়। নিলয় দাঁড়াবে না ভেবেও সম্মোহিত হয়ে যেন দাঁড়িয়ে গেল, কিন্তু ওর দিকে ঘুরে তাকালো না। যেন ওকে আরও দেখতেই ইচ্ছা করছে না নিলয়ের। অসহ্য এক ব্যথা অনুভব করছে বুকের মধ্যে। আমাকে ভালোবাসো? কথাটা শুনে ওর দিকে ফিরল। প্রচণ্ড হাসি পেল নিলয়ের। সত্যি হাসলো নিলয়, কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা চলে আসলো। বিয়ের প্যান্ডেলে আসলো নিলয়। খাবারের জন্য সব কিছু রেডি করানো হয়েছে। সব টেবিলে মোটামুটি লোক বসানো হয়ে গেছে। ধুর, নিলয়ের বসার জায়গা পাচ্ছে না। এত স্টাইল দিয়ে আসলো বিয়ে বাড়িতে, কই একটা খাতির করবে সবাই, তা না করে অসহ্য। নিলয় বন্ধুদের দিকে এগিয়ে গেল।
দেখে মাইশার 3জন বান্ধবী সহ শাওন, আরাফ আর মামুন বসে পড়েছে। ওরে নিলয়, যে জ্যান্ত আছে ওরা ভুলে মেরে দিয়েছে। নিলয় তার আব্বুদের দিকে এগিয়ে গেল, দেখে সেখানেও সব বুক। মাথাটা গরম হয়ে যাচ্ছে নিলয়ের। ভাবলো রাজের পাশে গিয়ে বসবে। বড় থালায় বরের জন্য স্পেশাল খাবার দেওয়া হয়েছে। আহা, রাজের পাশে বসলে বেশ ভালো মতো চান্স নিয়ে ডান্স করা যাবে। এগিয়ে যেতেই দেখে ওমা, রাজের পাশে রিয়াদ আর সিমরানের বর বসে আছে। নিলয়ের মেজাজটাই গেল খারাপ হয়ে। দুলাভাইকেই কেন বসতে হবে? ধুর, ভালো লাগে না নিলয়ের। অসহায়ের মতো চারিপাশে তাকাচ্ছে, দেখে মাইশা ইশারায় ডাকছে। নিলয় সেদিকে এগিয়ে গেল। লে হালুয়া, 5টা মেয়ের মাঝে একটা চেয়ার খালি। মাইশা, অরিন আর ওদের সবগুলো বান্ধবী বসে আছে। নিলয় শিওর জানে এইটা অরিনেরই কাজ, কারণ অরিন আর মাইশার মাঝখানে খালি চেয়ার রাখা। আপাতত পেটে ক্ষুধা অনুভব করায় সেখানেই বসে পড়ল নিলয়। অনুয়াপুকে কি বলেছিলি রে নিলয় না? দেখ মশা, তোর ভাইয়া হই আমি, নাম ধরে ডাকতে তোর লজ্জা করে না? না করে না। মেলা বকিস না তো, তোর জন্য স্পেশালি তেলাপোকার ঝোল করা হয়েছে। তোর প্লেটে দিয়ে দেবো। তোর গায়ে দিয়ে দিব। তোমরা এমন ঝগড়া করো কেন? আদুরে গলায় অরিন কথাটা বলে উঠল। ইস, সত্যি মেয়েটা আরও যাই হোক না কেন, ছেলেদের ওর কথা বলার স্টাইল আর ভয়েস শুনেই প্রেমে ফেলবে। এমনিতেই কথা বলার স্টাইল ব্যাপক ঢং মার্কা, তার উপর আদুরে গলায় কথা বলে। অবশ্য শুনতে বেশ মিষ্টিই লাগে। নিলয় কিছু সময় অরিনের দিকে তাকিয়ে রইল। আসলে ওর ছোট্ট ছোট্ট দুটো চোখ চিকন গড়নের হলেও যথেষ্ট সুন্দরী। মাইশার সবগুলো বান্ধবী অনেক সুন্দর। যদি বেয়াদব হতো তাহলে মাইশাকে দিয়ে সবগুলোর সাথে প্রেম করত, আরও এমনভাবে পটাতো এরা ক্লোজ হলেও কেউ কাউকে নিলয়ের কথা কারো সাথে শেয়ার করতে দিত না। আহা, কি লস! ওই, তুই আমার বান্ধবী দিকে তাকিয়েছিস কেন? মাইশার কথা শুনে চমকে উঠল। হায় হায়, সেই তখন থেকে অরিনের দিকে তাকিয়ে থেকে কত কি ভাবছিল নিলয়। ছি ছি! অরিন মুচকি এসে চুলগুলো কানে গুজে নিল। নিলয় আবারও তাকাতে বাধ্য হলো। এই হলো নিলয়ের সমস্যা। লম্বা কালো চুলের রমণীর দিকে কারণে অকারণে চোখ চলে যায়, আর সেই মেয়েটা যদি ওর চুলগুলো কানে গুজতে থাকে সেটাও দেখতে মিস করে না নিলয়। এরকম মাইশার ক্ষেত্রেও হয়। কি সব ভাবছে নিলয়। বেশ কিছু সময় পর খাবার আনা হলো। প্রতিটা টেবিলে একটা করে ছেলে খাবারের সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে। সবার গায়ে নীল শার্ট, কালো প্যান্টের সাথে বেল্ট দিয়ে ইন করে বেশ ভাবসাব নিয়ে সব টেবিলে খাতিরদারি করছে। নিলয়দের টেবিলে যে ছেলেটাকে খাতিরদারির জন্য নিয়োগ দেওয়া হয়েছে ওর দিকে মাঝে মাঝে তাকাচ্ছে নিলয়। প্রথমে একবার তাকিয়ে দেখে সে সবগুলো মেয়ের দিকে একবার করে তাকিয়ে নিল। শেষে ওর চোখ আটকে যায় মাইশার দিকে তাকিয়ে। ওরে শালা, নিলয়ের পাশেই তো অরিন বসে আছে, আর মাইশার সবগুলো বান্ধবীর মধ্যে অরিন প্রায় মাইশার মতোই সুন্দরী ও ক্রাশ খাওয়ার সব গুণ আছে। কিন্তু ছেলেটা মাইশার দিকে তাকাচ্ছে বারবার। কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছে মাইশার দিকে চেয়ে আছে। নিলয় একটু মুচকি হাসলো। বাম হাতের কুনুই দিয়ে মাইশাকে গুঁতো দিয়ে বলল, ওই দেখছিস ছেলেটা তোর দিকে তাকাচ্ছে? দেখেছি। বাহ, সেটাও খেয়াল করা হয়ে গেছে। আরে গাধা, কোন ছেলে কত দূর থেকে কেন তাকাচ্ছে সবটা মেয়েরা বুঝতে পারে। তাই নাকি? আর শোন, অরিনকে বেশি লাই দিবি না। মেয়েটা কিন্তু সাইকো টাইপ, বুঝলি? মা বাবার একমাত্র আদরের মেয়ে, আদর পেয়ে বাঁদর হয়েছে। যেটা বায়না করবে সেটা এনে দিতেই হবে, না হলে খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন কান্নাকাটি করবে। ঘুমের ওষুধও খাবে। তুই জানিস তোকে অনেক আগের থেকে পছন্দ করে। তুই যখন ঢাকাতে ছিলি, আমাদের কলেজের ফাংশনের দিন তোকে ভিডিও কল করেছিলাম না, অরিন তোকে দেখেছিল। অবশ্য তোর পিক আছে আমার ফোনে। ওই দিন আমার ফোন নিয়ে তোকে দেখিয়ে বলেছিল, কে এই ছেলেটা, তোর বিয়ে নাকি? কানে চড় দিয়ে বলেছিলাম আমার কাজিন হয়। তারপর থেকে তোর কথা প্রতিদিন জানতে চাইবে। ওহ, কি ঝামেলা রে! তোর নাম্বার দেওয়ার নাম করে আমি যে কত পাম দিয়ে ওর থেকে খেয়েছি। ওই কি বলিস এসব? পিচ্ছি মেয়ের সাথে আমি লাইন মারবো? তুই ভাবলি কি করে? ওই, আমি পিচ্ছি? তোকে কখন বললাম পিচ্ছি? তো আমি যে ক্লাসে পড়ি, অরিনও তো সে ক্লাসে পড়ে। আরে মানে না, আসলে। চুপ কর, আগে শোন।
তোকে যা বলেছি একদমই পাত্তা দিবি না। বিয়েতে আসার জন্য ওর আব্বুর থেকে দামি একটা ড্রেস নিয়েছিল, ড্রেসটা পরে আমাদের দেখিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখে মাথা ঘুরে গেছিল। ড্রেসটার জন্য না কি কান্নাকাটি করে পুরো বাড়ির লোকের ঘুম নষ্ট করে দিয়েছিল। কিন্তু দেখ সেই ড্রেসই ও পরে আসেনি। কেন? তোর জন্য। আমার জন্য মানে? এত বেশি মানিয়েছিল ওর ওই ড্রেসে, যা দেখে আফসোস হচ্ছিল। তাই বুদ্ধি করে ওকে যে বলেছিলাম নিলয় কিন্তু বেশি সাজুগুজুওয়ালা, তারপর উন্নত ড্রেস পরা এমন মেয়েকে একদমই পছন্দ করে না। সে কিন্তু সাধারণ সাজগোজ ছিমছাম পোশাক পরা মেয়েদের বেশি পছন্দ করে। এখন যদি তোকে ওই ড্রেস পরার পর রিজেক্ট করে, পরে যেন বলিস না আমি তোকে বারণ করিনি। কি? তারপর কি করেছিল জানিস? সাথে সাথেই সেই ড্রেস খুলে রেখে সাজগোজ সব নষ্ট করে এই ড্রেস পরে আসছে। তাহলে বুঝতে পারছিস তোকে কেমন ভালোবাসে। যে ড্রেসের জন্য মেয়েটা না খেয়ে কান্নাকাটি করে বায়না করে ড্রেস নিল, সেটাই সে তোর জন্য পরেনি। কি মেয়ে রে বাবা! আচ্ছা, মেয়েরা এমন শত্রু হয় জানতো না নিলয়। শুনেছে মেয়েরা এতটাই হিংসুটে হয়, পিছনের বেঞ্চে বসে থাকা পরীক্ষার সময় নাকি তার বান্ধবীকেও দেখায় না। জানতে চাইলে বলে, দোস্ত এখনো ক দাগিয়ে লিখিনি, অথচ তার আগেই এটা শেষ হয়ে গেছে। আবার যে জিজ্ঞাসা করে সেই মনে মনে বলে, আমার তো ক দাগ কবেই হয়ে গেছে, তোকে বলে দেব না বলে জানতে চাইলাম। কি সাংঘাতিক মেয়ে রে! অথচ ছেলেরা কত ভালো। পিছন থেকে যদি জিজ্ঞাসা করা হয়, দোস্ত আমার না নাম্বার হয়নি, সাথে সাথে আশেপাশের বন্ধুরা বলে ওঠে, শালা কি করছিলি এতক্ষণ, দে চাপ নিতে তোর প্রশ্নটা পাশ করে দে, লিখে দি। না থাক মেয়ে, খাতায় গিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি লেখ, আমার কিন্তু খ নাম্বারটা দেখা দি। এই হলো ছেলেদের বন্ধুত্ব। আবার একই বান্ধবী যদি একটা ছেলেকে পছন্দ করে, তো বান্ধবীর মধ্যে ছেলেটাকে নিয়ে ঝগড়া হবে। একদম তুই যেন নজর দিবি না। আবার এমনও হয় কেউ কারোর সাথে কিছুই বলবে না। আর এদিকে ছেলেরা যদি একই মেয়েকে পছন্দ করে, তখন ছেলেরা এসে বলেন, দোস্ত ওই মেয়েটাকে ভালো লাগছে রে। আর এক বন্ধু বলে, শালা ওটাকে আমি পছন্দ করেছি, তোর ভাবি লাগে রে। তখন প্রথম জন বলবে, যা হারামি, তোকে দিয়ে দিলাম। ব্রেকআপ হলে বলিস, আমি আছি কিন্তু। খাওয়া শেষ করে যখন সবাই একটু হালকা ঘোরাঘুরি করে ব্যস্ত, তখন আবারও নিলয় পুকুর পাড়ের দিকে আসলো। ডান পাশের দিকে একটা ছোট্ট সুপারি বাগান। সুপারি বাগানে অনেকগুলো দোয়েল পাখির বাসা দেখলো। রাজের বন্ধুরা আর নিলয়ের বন্ধুরা দেখে বেআইন পাতিয়ে বেশ ওদের সাথে ভাব জমিয়ে বসেছে। নিলয় কেবল চেয়ে চেয়ে দেখছে আর হাসছে। পুকুর পাড় থেকে উঠে সুপারি বাগানের দিকে যাবে বলে যখনই উঠবে শুনতে পেল, আপু এই ছেলেটা বলেছে তোমাকে নাকি চর মারবে। পিছনে ঘুরে তাকালো। নিধিতা ওর বান্ধবীর সাথে করে ওর আপু নেহাকে নিয়ে এসেছে নিলয়ের কাছে। নেহাকে দেখে আবারও চুপ হয়ে গেল নিলয়। নেহা নিধিতাকে বলল, আচ্ছা তোরা যা, দেখি কার এত সাহস আমাকে চর মানে। মজা বোঝাবা, আমাদেরকে ওর ফাজিল কাজিনদের নিয়ে ঝগড়া করিয়েছে। যা, সব প্রতিশোধ নিয়েই নিব। পিচ্ছিরা চলে যায়। নিলয় একটু হাসলো। নেহার দিকে থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে হেঁটে চলে আসবে, তখনই নেহা বলে, সরি বিআই সাহেব, ওরা পিচ্ছি ছিল তো তাই। বেআই? দুলা ভাইয়ের ভাই তো তুমি, আপুর দেওয়ার বলে কথা, আমাদের তো বিয়ানি হবে। ও বেআই সাহেবা। দুজনে একটু হাসলো। নেহার হাসি দেখে নিলয়ের বুকটা আবারও মোচড় দিতে লাগলো। পুরনো স্মৃতিগুলো নিলয়কে বারবার দুপুরে মুচড়ে দিতে লাগলো। চারপাশে কোলাহলের মাঝেও নিলয়ের মনের শহরে নীরবতা অনুভব করছে। নেহার থেকে চলে আসবে কিছুটা দূরে তাকিয়ে দেখিয়ে মাইশা, অরিন, তাসমিন আরও কয়েকজন বান্ধবী দাঁড়িয়ে আছে। তবে মাইশা অরিনদের থেকে একটু দূরেই আছে। হুট করে একটা ছেলে আসে মাইশার সামনে। ভালো করে লক্ষ্য করে, নিলয়দের খাবার টেবিলের দায়িত্ব ছিল যে ছেলেটা, সেই ছেলেটাই মাইশার সামনে এসে দাঁড়িয়েছে। পিছনে ছেলেটার দুইজন বন্ধুও দাঁড়িয়ে আছে। নিলয় একটু এগিয়ে গেল, ওদের দিকে তাকিয়ে আছে। এখন শিওর নিলয় জানে ছেলেটা মাইশাকে প্রপোজ করবে, কারণ ছেলেটার দুই হাত পিছনে রাখা, আরও সেই হাতে রয়েছে গোলাপ ফুলের সাথে কয়েকটা সরিষা গাছের ফুল। নিলয় ওই দিকে তাকিয়ে আছে। খেয়াল করে নিলয়ের পাশে নেহা এসে দাঁড়িয়েছে। এই মেয়েটার সমস্যা কি? নিলয়ের আশেপাশে কেন বারবার আসছে? সে কি সব ভুলে গেছে?
অবশ্য স্বার্থপর মেয়েরা সব ভুলতেই পারে। কে দেখছো? নেহার কথার কোনো উত্তর দিল না নিলয়। আসলে কথা বলতে ইচ্ছা করছে না। যে মেয়েটা কত সহজেই না বলেছিল, নিলয় শোনো, ভালোবাসা পরিবর্তনশীল, যে কোনো সময় পাল্টে যায়। আমার মনে হয় না তোমাকে আমি ঠিকমতো ভালোবেসেছি। তুমি প্লিজ ভালো থাকার চেষ্টা করো। সেদিন নিলয় কিছুই বলেনি নিহার কথাগুলো শুনে। হঠাৎ খেয়াল করে ছেলেটা মাইশাকে কি যেন বলে ফুলগুলো এগিয়ে দিচ্ছে। মাইশাও বেশ হাসি হাসি মুখে ফুলগুলো হাতে নিয়েই নিচে ছুঁড়ে মারে। ছেলেটা কপট রাগ হয়তো কিছু একটা বলল মাইশাকে। মাইশা তখনই ছেলেটার গালে চড় মারতে যাবে, নিলয় বেশ জোরেই ওদের কাছে যেয়ে দাঁড়ায়। মাইশাকে ডাক দিয়ে বলে, মাইশা 1 মিনিট দাঁড়া। মাইশা নিলয়ের দিকে সরে আসে। সাথে সাথে ওর বান্ধবীগুলো নিলয়ের কাছে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে একবার তাকিয়ে ছেলেগুলো চলে যাবে অমনি নিলয় ডাক দিল, এ দাঁড়াও। নিলয়ের কথা শুনে বাকি দুইজন দৌড়ে চলে যায়, কিন্তু ছেলেটা স্থির দাঁড়িয়ে মাথা নিচু করে নেয়। নিলয়ের ডান পাশে নেহা এসে দাঁড়িয়েছে। হায় রে এক্স, তোর জন্য কি শাস্তি পাবো না এ জীবনে। ছেলেটাকে কাছে ডাকলো। বেশ ভয় আর জড়সড়ভাবে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে আমাকে বলো। নিলয়, ছেলেটা আমাকে প্রপোজ করেছে। মাইশা এখনো সবার সামনে নিলয়ের নাম ধরে ডাকছে। 5-6 বছরের বড় নিয়ে নিলয় ওর। বারবার কেন নাম ধরে ডাকে মাইশা? ফাজিল মেয়ে। সবার সামনে কিছুই বলল না নিলয়। নাম কি তোমার? জি ভাইয়া, কি করো তুমি? স্টাডি করি, অনার্স প্রথম বর্ষ। গুড। মাইশাকে কি আগে থেকে চেনো? এখানেই প্রথম দেখেছি। গাড়ি থেকে যখন ওনারা সবাই নেমেছিল তখন থেকেই ওনাকে দেখছি। বুঝলাম। প্রপোজ করলে কেন বলো এখন? তুমি কি গাধা? প্রপোজ কেন করে জানো না? সবাই অবাক হলো। এখানে আসার পর সবাই জেনেই গেছে নেহা রাজের শালী, মানে নিলয়দের সবার বেআইন। কিন্তু সে যে নিলয়কে তুমি করে বলবে সেটা হয়তো কেউ এক্সপেক্টই করেনি। কারণ এখানে যতগুলো মেয়ে আছে সবার থেকে নেহাই একমাত্র সুন্দরী, যে ছেলেদের রাতের ঘুম নষ্ট করে কেবল তাকে নিয়েই ভাবতে বাধ্য। আর এতটা মোহনীয় মেয়েটা নিলয়কে সরাসরি এমনভাবে তুমি করে বলল যেন কতদিনের চেনা। একটা শাসন মিশ্রিত প্রশ্ন সুরে সবাই নিলয়ের দিকে চেয়ে আছে। তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কেন তুমি মাইশাকে প্রপোজ করেছো? ভালোবাসি তাই। গুড। ভালোবাসার মানে কি বলো? ছেলেটা আর কোনো কথা বলছে না। ছেলেটার চোখে মুখে যে মাইশার প্রতি একটা বড় রকমের এক্সট্রাকশন লেগে আছে তা নিলয় বেশ ভালোই করেই বুঝতে পারছে। এখন ছেলেটা মাইশাকে ভালোবাসেনি, গভীর অ্যাট্রাকশনের প্রভাবে ছেলেটা মেয়েটার প্রপোজ করে, যেমনটা এই ছেলে করেছে। প্রথম দেখার ফলে অ্যাট্রাকশন তৈরি হয়, যেটা অনেক সময় ভালোবাসি বলে আমরা ভুল করি। ছেলেরা যে কোনো অপরিচিত কাউকে প্রপোজ করতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো অপরিচিত কাউকে ভালোবাসে না। ছেলেরা বারবার একটাই ভুল করে হুটহাট করে মেয়েদের প্রপোজ করে মেয়েদের ভাব বাড়িয়ে দেওয়া, যার জন্য মেয়েদের কাছে প্রপোজ মানেই ভাব নিয়ে রিজেক্ট করা। কিন্তু এখন মাইশাকে এই ছেলেটা ভালোবাসে না, ভালো লাগার গভীরতায় ভালোবাসি বলতে এসেছে। এখন যদি মাইশা সুযোগ দেয় তবেই ছেলেটা আরও গভীরে প্রবেশ করবে, একসময় ভালোবেসে ফেলবে। কিন্তু আসল কথা হলো সুযোগটা পাওয়া। তুমি জানো তুমি মাইশাকে ভালোবাসো না? মানে? তুমি ওকে কেবল ভালো লাগা থেকেই ভালোবাসি বলতে এসেছো। কিন্তু ভাইয়া, ভালো লাগা থেকে তো ভালোবাসা আসে। হ্যাঁ আসে, কিন্তু তার জন্য পর্যাপ্ত সময় আর সুযোগ দরকার। মাইশা যদি সুযোগ দেয় তবেই ভালোবাসা গাঢ় হবে। সেটা ঠিক, কিন্তু তুমি বললে আর সে সব মেনে নেবে, এটা কোনো ভাবলে? আর বড় কথা, ভালোবাসার পরিণতি কি যদি শেষমেশ না একসাথে থাকতে পারো? কথাটা বলেই নেহার দিকে তাকালো নিলয়। আশিকের আগেই দেখে নেহা মাথা নিচু করে নিল। খুব হাসি পাচ্ছে নিলয়ের। নেহা এমন ভাব দেখে সত্যি হাসি পাচ্ছে। জোরে একটা শ্বাস নিল, আশিকের কাঁধে হাত রেখে বলল, শোনো, মেয়েদেরকে ভালোবাসি বলার আগে তার ভাবনাতে আগে প্রবেশ করতে শেখো। ভাবনাতে প্রবেশ ইমপ্রেস মাধ্যমে তৈরি হয়। আপাতত মাইশা তোমার কোনো কাজে ইমপ্রেস হয়নি, তাই তোমাকে বলছি ভুল করো না। মেয়েদের পড়ানো যতটা কঠিন আসলে অনেকটাই সহজ, কিন্তু এর মধ্যে জটিলতা আছে। আবার ভেবো না টিভিতে দেখে ফগ বডি স্প্রে দিয়ে ইমপ্রেস করতে আসলে মেয়ে পড়ে গেল।
আগে তুমি নিজেই সময় নাও, ভালোবাসো কি না ভাবছো। যদি মনের কথা জানানোর আগে মেয়েটা অন্যের হয়, আসলে তোমার প্রপোজের যে তোমাকে গ্রহণ করবে সেটা কিন্তু কোথাও বলা নেই। মেয়েরা সহজে কাউকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসে তাকে অনেক বেশি ভালোবাসে, সহজে চলে যায় না। ভালোবাসা মানে একসাথে যে কোনো ব্যাপার বুঝে শুনে সমাধান করে এগিয়ে চলা। যাও, বাসায় যাও। কথাগুলো বলে নেহার দিকে আবার তাকালো। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। আব আয়েগা মাজা। এক্সকে কিভাবে কষ্ট দিতে হয় সেটাও দেখি নিলয় ভালো করে জানে। আগে কেন জানতো না? তাহলে যে পোড়া কপাল জিএফ হলেও টিকত না, কিন্তু এক্সদের কষ্ট দিতে পারত। মাইশার হাত ধরে চলে আসবে, তখনই আশিক বলে, ভাইয়া ধন্যবাদ। কিছু মনে না করলে আপনার নাম্বার বা ফেসবুক আইডি পেতে পারি? আবির হাসান নিলয়, সার্চ দিয়েও পেয়ে যাবে। বিয়ের প্যান্ডেলে চলে আসে। মামুনিশ থেকে ক্যামেরাটা নিয়ে রাজের কাছে আসলো নিলয়। নাদিয়াকে আনা হয়েছে। রাজের পাশে বসিয়ে কাজী সাহেব বিয়ের কাজ সম্পন্ন করলেন। এবার নিলয়ের পালা। রাজ আর নাদিয়াকে ফ্রেমে বন্দি করা। ক্যামেরাটা হাতে নিল। সামনে এসে রাজদের কয়েকটি ছবি তুলেও নিল। ছবি তোলা শেষ করে চলে আসবে, তখনই দেখে নেহা সহ অনু এবং অনেকেই নাদিয়া আর রাজের পাশে এসে দাঁড়িয়েছে। দুলা ভাই, আপনার ভাইকে বলুন না ছবি তুলতে, আপনার সাথেও আমরা থাকবো। নিলয়, ছবি তোল। নেহাকে দেখে বিরক্ত ভাব নিয়ে চলে আসলো। যতবারই ওকে এড়িয়ে চলার চেষ্টা করছি, ঠিক ততবারই সে নিলয়ের সামনে আসছে। রাজে কথা মতো ওদের সবকটির কয়েকটি ছবি তুলে নিল। ওদের সবার ছবি তোলা শেষ, আবারও চলে আসবে, তখনই বন্ধুরা আর কাজিনরা এসে হাজির। সবাই একসাথে বলে উঠল, ভাবি আর বিয়াইনদের সাথে ছবি তুলবে। যা বাবা, সবাই সবার সাথে ছবি তুলছে আর নিলয় ক্যামেরাম্যান হয়ে তুলেই যাচ্ছে। ক্যামেরা ঠিক মতো ধরল। ক্যামেরায় দেখলো সিয়াম নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় ক্যামেরাটা সরিয়ে নিল। সবাই বিরক্ত হয়ে আবার একসাথে বলল, কি হলো তোর? আর দেরি করলো না, সাথে সাথে কয়েকটি ছবি তুলে নিল সবার। এবার নিলয়দের বিদায়ের পালা। কিন্তু সমস্যা হলো, ওনের সাথে খাট ধরনি মানে কেউ একজন তো যেতেই হবে। এ বাড়িতে নাদিয়ার সাথে আসার মতো কেউ নেই। বিরাট জল্পনা কল্পনার পর শেষমেশ ঠিক হলো নেহা আর নিধিতা যাবে। বোঝো ঠেলা। এমনিতেই খুশি ছিল আর নেহার সাথে নিলয়ের দেখা হবে না, কিন্তু এখন দেখছে নেহাকেই চোখের সামনে দেখতে হবে। সবাই রেডি হয়ে বরের গাড়িতে উঠল। রাজ, নাদিয়া, নেহা, নিধিতা আর ড্রাইভারের পাশে সিয়াম। সিয়ামের মতলব ঠিক লাগছে না। শিওর নেহার সাথে লাইন মারার চেষ্টা করছে। এদিকে নিলয়ের বন্ধুরাও অনেক খুশি। নেহার মতো একটা সুন্দরী বিয়ান ওদের এলাকাতে যেয়ে থাকবে। হারামিগুলো বারবার বলছে, নিলয় ওকে নিয়ে এলাকা ঘুরতে যাবে না? না নিলয়। এভাবেই ওরা ওদের মতো আলোচনা করছে। বুঝলো না এ তো মেয়েদের পাত্তা দেওয়ার কি আছে। সবাই গাড়ির কাছে চলে গেছে। বিয়ে বাড়িতে এখন কান্নার রোল। নাদিয়া আর মাউই মা মানে নাদিয়ার মা গলা জড়িয়ে ধরে কান্না করছে। নীলা দৃশ্যটা ভিডিও করলো, কারণ মায়ের ভালোবাসা প্রকাশ্যটা নিলয়ের কাছে খুব খুব ভালো লাগে। মা তো সবার থেকেই বিশাল। আর একটা মেয়ে বাপের কাছে তক্ষুনি আদরের থাকে যতক্ষণ না মেয়েটা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু মা ঠিকই তখন তার ভালোবাসা প্রকাশ করে, যা বাপের বাড়ি থাকাকালীন মেয়েরা বুঝতে পারে না। সব কিছু ক্যামেরাবন্দি করে বাইকের কাছে আসবে, তক্ষুনি মাইশা সামনে এসে দাঁড়ায়। নিলয় ওর দিকে তাকিয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় কিছু বলবে, তার আগেই সে নিলয়কে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বলে, ধন্যবাদ নিলয় না। এটা কি হলো? ওই শোন, তুই আমার থেকে দূরে দূরে থাকবি। যেদিন ঠিক মতো ডাকতে পারবি সেদিনই আসবি। পারবো না নিলয়। এ নিলয়, নিলয় না, তারা বোকার বন্ধু। ওই মশা, চুপ করবি মেরি মা। না মানে তোর মা হয়ে আমি বেয়াতক, ঠিক মতো ডাকতে পারিস না আর আমি মশা? ভুল হয়েছে, এখন ধন্যবাদ কিসের জন্য বল? ছেলেটাকে যেভাবে বুঝিয়েছিস, আর আমিও অনেক কিছু বুঝিয়েছি। তুই অনেক ভালো রে। এই তো হচ্ছে। কি হচ্ছে? পাম দেওয়া হচ্ছে। আর একটু দে, মোটু পাতলুর মতো আকাশে উড়ে যাই। হাট। হু। দূর হ। বের হ।
তোরা আবার ঝগড়া শুরু করেছিস? দেখো না আরব ভাইয়া, নিলয় আমাকে মেরেছে। কি? গেলাম, টাটা, বাই বাই, আলবিদা, বিদায়, খোদা হাফেজ। মাইশা বকবক করে চলে গেল। মেয়েটা দিন দিন ফাজিলের সীমা পরিসীমা সব পার করে দিচ্ছে। আরাফ এসে বলে, দোস্ত, মার্সের দিকে কাজ হবে বুঝলি? নিলয় জানে ওরা কিসের কাজের কথা বলছে। হয় নেয়াকে পটাবে, আর না হয় নেয়ার বান্ধবী অনুকে পটাবে। নিলয় মুচকি হাসলো। গাড়িগুলো এক এক করে শার্ট দিয়ে শুরু করেছে। সামনে থাকা দুটো গাড়ি অলরেডি চলেই গিয়েছে। এক এক করে গাড়ি থেকে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। এক এক করে গাড়ি মেঠো রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। গাড়িগুলো সব চলে যাওয়ার পর নিলয়েরা বের হলো। বাড়ি থেকে বের হয়ে হালকা দূরে আসতেই ফোন বাজতে থাকে। নিলয় একপাশে গাড়ি রেখে ফোন বের করে দেখে মাইশার কল। রিসিভ করলো। হাঁপাতে হাঁপাতে বলছে, নিলয়, অরিন নেই, অরিন কোনো গাড়িতেই নেই। তুই এখন দেখো কোথায়। মেজাজটা পুরো এলোমেলো হয়ে গেছে। অরিন গাড়িতেই ওঠেনি। এতক্ষণ কেউ সেটা খেয়াল করেনি কেন? তাড়াতাড়ি বাইক ঘোরালো। বন্ধুদের বলল পিছনে আসতে। এই মেয়েটা এমনিতেই আদুরে, তার উপর কথা বলার যে ঢংমার্কা ধরন, না জানি কোন ছেলে আবার জাদুটোনা করে রেখে দিল। হায় হায়, কি হবে রে। এমনিতেই নিলয়দের দায়িত্ব তাকে আগলে রাখার, যেহেতু নিলয়দের বাড়িতেই বিয়ের দাওয়াতে এসেছে। বাইক ঘুরিয়ে যখন বিয়ে বাড়ির দিকে আসবে তখনই চোখ আটকে যায় একটা বিশাল আম বাগানের দিকে তাকিয়ে। বিকেল হয়ে গেছে। দেখে তিনজন ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। কেউ একজন মেয়েটার মুখ খুব শক্ত করেই চেপে ধরে আছে। শাড়ি পরা ছিল অরিন, সেই মেয়েটাও শাড়ি পরা। এদিকে পকেটে লাগাতার ফোন বেজে চলেছে। নিলয় বাইক থেকে নামলো। আরাফ, শাওন আর মামুন এসে পাশে দাঁড়ায়। ফোনটা রিসিভ করে মাইশাকে বলল, চিন্তা করিস না, তোরা যা, তোর বন্ধু আমার সাথেই আছে। ফোন কেটে দিল। নিলয়দের মধ্যে আরাফ আর শাওন হচ্ছে একটু মাস্তান টাইপ। কলেজে থাকাকালীন একবার মামুনকে কয়েকজন বাইকের ছেলে এসে গলা ধাক্কা দিয়েছিল। নিলয় ভেবেছিল প্ল্যান করে ওদের মারবে, কিন্তু শাওন আর আরাফ চেয়ে দুজনই ওদের কলেজের সামনে রাস্তায় লাঠি দিয়ে চরমভাবে পিটিয়েছিল। নিলয় শাওনের দিকে তাকালো। ওর ফ্রিজার গাড়ির সাথে একটা হকি স্টিক এমনভাবে লাগানো থাকে যেটা হুট করে দেখা যায় না, মানে দেখা গেলেও বুঝতে পারা যায় না। দুই পাশে দুটো লাগানো থাকে। দুটোই খুলে এনে আরাফের হাতে একটা দেয় আর আরেকটা ও রাখে। বুঝে গেছে ছেলেগুলোর কপালে আজকে খুব খারাপ আছে। নিলয়েরা নামলো আমবাগানের মধ্যে। বিশাল আর এক বড় গাছের কারণে অন্ধকার অন্ধকার মনে হতে লাগলো। ছেলেগুলো অরিনকে একটা বড় গাছের আড়ালে নিয়ে যায়। নিলয়েরা তখন খুব কাছে চলে আসে। একজনকে বলতে শোনে, ভালোবাসি বলেছিলাম, গ্রহণ করিসনি। তোকে বলেছিলাম না তোকে তুলে নিয়ে গেলেও নিয়ে যাব, আদায় করে নেব ভালোবাসা। নে, চিৎকার কর, দেখি কত পারিস। এখানে কেউ আসবে না তোকে দেখতে বা বাঁচাতে, আর বরের অনেক দূরেই চলে গেছে। শাওনদের বলল ওদের একটু আড়ালে থাকতে। নিলয় ওদের কাছে গেল, পিছন থেকে বলল, বর চলে গেলেও বরযাত্রীরা এখনো রয়ে গেছে ব্রাদার্স। নিলয়কে দেখার সাথে সাথে ওরা ভূত দেখার মতো চমকে ওঠে। অরিনের দিকে তাকালো। বড় বড় নিঃশ্বাস নিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। বুঝলো মেয়েটাকে জোরেও কাঁদতে পারে না। চোখ দুটো ফুলে গেছে। যার শব্দহীন কান্না করে তাদের চোখ ফুলে যায় একটু কাঁদলেই। ফর্সা গোলগাল মুখটা একদমই লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। নিলয়কে দেখেই একজনকে বেশ জোরে ধাক্কা দিয়ে নিলয়কে এসে জড়িয়ে ধরে। বিড়বিড় করে আদুরে গলায় স্টাইল করে, থেমে থেমে বলতে থাকে, ওরা আমাকে। আরো কিছু বলতে পারে না। নিলয়ের সাদা গেঞ্জি ওর চোখের পানিতে ভিজে যাচ্ছে। নিলয় ছাড়িয়ে নিল। ওর মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো করে ছুঁয়ে কানে গুজে দিল। অরিন নিলয়ের পিছনে এসে নিলয়কে ধরে দাঁড়ায়। নিলয় পকেটে হাত গুজে ছেলেগুলোর দিকে তাকালো। কেমন একটা নায়ক নায়ক ফিল হচ্ছে। মনে হচ্ছে নায়িকাকে হারামিদের থেকে বাঁচাতে এসেছে। আচ্ছা, নিলয়কে কি এখন ডায়লগ দিতে হবে? কি ডায়লগ দেবে? লাশ পড়বে এখানে, মারবো ওখানে, নাকি আই অ্যাম ইওর প্রেগনেন্ট? ধুর, কি যাতা বলছে। এমন ডায়লগ দিলে পাবলিক উল্টো কেলাবে। আচ্ছা, ভাব নিয়ে তো আসলো, কিন্তু ওরা যদি নিলয়কে মারে, হায় হায়,
অরিনের সামনে মান সম্মান সব যাবে। আজ যদি মাস্তান হতো, ধুর, এরা নিলয়কে দেখেই পালিয়ে যেত। একা এসেছিস, তোকেও তাহলে মেরে ফেলি। ওদের মধ্যে কেউ একজন বলে উঠল এই কথা, তখনই শুনতে পেল। সাহস আছে? আচ্ছা যা, মার দেখি। ওরা পিছনে তাকায়, শাওন, আরাফ আর মামুন 3 দিক দিয়ে এসে ঘিরে ধরেছে, আর নিলয় তো ওদের সামনেই আছে। আহা, নায়কের পাশে সাইড নায়কদের এন্ট্রি। এ যাত্রায় হিরোর মান রাখা গেল, কিন্তু তবুও তো নায়কদের কিছু বলা দরকার, তাই বলল। তোদেরকে পেটাতে আমার বন্ধুরা যথেষ্ট। মনে রাখিস, কোচ কখনো খেলে না, খেলা করায়। নিলয়ের ডায়লগ শুনে মামুন মুচকি হাসল। ধুর, নিলয়ের এরই তো হাসি পাচ্ছে। কিছু বলতে যেও পারল না, চোখের সামনে শাওন আর আরাফ ওদেরকে চরম লেভেলের পিটানো শুরু করে দিয়েছে। নে এবার তোরা চিৎকার কর না, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, আর না এলাকার কেউ এসে দেখে যাবে। পকেট থেকে ফোন বের করলো, একবার রিং হতেই রিসিভ হলো। বলল, থানা থেকে বলছেন, এখানে চলে আসুন, 3 জন ছেলেকে বাগানের মধ্যে পড়ে আছে। কিছু সময় পর এক গাড়ি পুলিশ আসে। আরাফ, মামুন, শাওন আর অরিন নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আসলে এরা কেউ জানলো না নিলয় কি করে না করে। ওরা এখনো জানে আমি বেকার। পুলিশ আসতে ততক্ষণ এখানে এলাকার লোক জড়ো হয়ে গেছে। শাওন এসে নিলয়ের পাশে দাঁড়ায়। নিলয়ের ডান হাত সেই তখন থেকেই অরিন শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। শাওন এসে বলে, কি ব্যাপার, তোর ফোন করার সাথে সাথে এতগুলো পুলিশ এসে এখানে হাজির? তুই কি পুলিশ? আরে না, আমি পুলিশ না, সত্যি বলছি, আমি কোনো পুলিশ না। পুলিশ অফিসার তখনই নিলয়কে এসে স্যালুট করে বলে, স্যার, কিছু চিন্তা করবেন না, আমরা দেখছি, আপনারা যান। এলাকার লোক আর নিলয়ের বন্ধুগুলো হাবার মতো নিলয়ের দিকে তাকাচ্ছে। অবাকের শেষ নেই, কিন্তু নিলয় কোনো পুলিশ না। শাওন বারবার জিজ্ঞাসা করলো, তুই কে রে? মানে কি করিস তুই? না মানে এতক্ষণ খেয়ালই করিনি। আসার পথে পুলিশ বাহিনী চেকিং দিচ্ছিল, কাগজ না থাকলে ধরে নিচ্ছিল। বিশ্বাস কর, আমার গাড়ির কোনো কাগজপাতি নেই, তবুও আমি দিব্যি চলে আসলাম। আসার সময় হাইওয়ে পুলিশদের সাথে আমাদের সামনে পাঠিয়ে দিয়ে কি সব হাবিজাবি বললে, তোকে স্যালুট করে আমাদের যেতে দিয়েছে। নিলয় কিছু বলল না, একটু মুচকি হাসলো। অরিনের হাত ধরে রাস্তার উপর বাইকের কাছে আসলো। ফোনটা বেজে উঠল। নিলয়ের আব্বুর ফোন রিসিভ করলো। এই, তোরা কোথায়? আমরা পৌঁছে গেলাম, কিন্তু তোদের কোনো খোঁজ নেই কেন? এইদিকে মাইসা কান্নাকাটি শুরু করে দিয়েছে। অরিন কোথায়? ও আমার সাথেই আছে, আমরা রাস্তায় আছি। পেট্রোল ফুরিয়ে গিয়েছিল বলে দেরি হয়ে গিয়েছে। মাইশাকে ফোন দাও তো অরিনের সাথে কথা বলুক। ঠিক আছে, আচ্ছা চলে আসছি। এখন তোদের বাসায় থাকতে হবে, রাতে বাসায় যাব না। নিলয়ের ফোন থেকে আব্বু আম্মুকে কল করে দিচ্ছি, আমার ফোনে চার্জ নেই। আচ্ছা আসছি, চিন্তা করিস না তো, রাখছি। অরিন কথা বলা শেষ করে নিলয়ের কাছে ফোনটা দেয়। বাইকে উঠল, অরিনও উঠল, কিন্তু সমস্যা হলো বাইকের পিছনের সিট উঁচু থাকায় অরিনকে একদম নিলয়ের দিকে সরে এসে বসতে হচ্ছে। আরও মেয়েটা তখনও ভয় পেয়ে আছে বলে সে নিলয়কে জড়িয়ে ধরে নিল। কিছুই বলল না, বন্ধুদের ডাকলো। তোদের সবার কাছে একটা রিকোয়েস্ট, অরিনও শোনো, এখানে যা হয়েছে কেউ যেন ভুলেও না জানে। কেন? প্লিজ, তোদের পরে সব বলবো। ওকে। বাইক স্টার্ট দিল। বাড়ির সবাই জানে নিলয় বেকার, কিছুই করে না, চাকরির জন্য ছুটছে। কিন্তু নিলয় আসলেই একজন, থাক পরে বলা হবে। এখন আপাতত অরিন যেভাবে বসে আছে, এটা যদি নেহাকে দেখাতে পারত, আহা কি শান্তি লাগতো। মা বাবার ইচ্ছা ছিল নিলয় বড় একজন ইঞ্জিনিয়ার হবে। ছোট থেকেই নিলয় ওনাদের সব রকম কথা শুনেছে। একবার পাড়ার ছেলেদের সাথে মার্বেল খেলছিল, বাচ্চা ছিল নিলয়। সেই সময় গ্রামের এক ছেলের সাথে খেলা নিয়ে গন্ডগোলের এক পর্যায়ে হাতাহাতি হয়। কিন্তু কষ্ট লেগেছিল নিলয়ের। আব্বু ধরে এনে কুঞ্চি লাঠি দিয়ে পিটিয়ে বলেছিল, আর কোনোদিন যেন তোকে মার্বেল খেলতে না দেখি। সেদিনের পর আর মার্বেল খেলা হয়নি নিলয়ের। রোজ সন্ধ্যাবেলায় নিলয়কে পিটিয়ে পড়াশোনা করানো হতো, কিন্তু নিলয়ের ইচ্ছা করত ভোর রাত থেকে স্কুলে যাওয়ার সময় অবধি পড়া। কোনোদিন সেটা পারেনি। মা পিটিয়ে পড়াশোনা করাতো। একটু একটু করে যখন বড় হই, তখন বুঝতে পারে নিলয় এর ইচ্ছের কোনো দাম নেই তাদের কাছে। ওনাদের কাছে যদি চাইতো দামি সাইকেল, বাবা মা গবেষণা করে পুরনো সাইকেল কিনে এনে বলেছে,
যখন বড় ইঞ্জিনিয়ার হবে তখন বড় গাড়ি চালাবি। এখন নতুন নিয়ে কি করবি? অনেক বেশি ফাজিল ছিল, কিন্তু নিলয়ের সব কিছুর মধ্যে ওনাদের আদেশ নিষিদ্ধ ছিল বেশি। যা হতো সবটা বাড়ির মধ্যেই। ছোট চাচা দাদুর করা আদেশ পালনে অমান্য হয়। একান্নবর্তী পরিবারে দাদু ছিল সবার গুরুজন। উনি যা বলতো বাপ চাচাদের সেটাই মানতে হতো। কিন্তু ছোট্ট চাচা ছিল ঠিক নিলয়ের মতোই। চাচারা 4টে ভাই, সবাই একসাথে থাকলেও ছোট চাচা বাড়ি ছেড়ে চলে যায় গ্রামেরই একজন স্কুল মাস্টারের মেয়েকে নিয়ে। দাদুর ইচ্ছা ছিল তার ছেলেদের সবাইকে ভালো এবং বড় পরিবারের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া, আর দাদির ইচ্ছা ছিল মেয়েটা যথেষ্ট সুন্দরী হবে আর গুণও হবে সবার থেকে ভালো, মানে সুন্দরী হতে হবে, আবার সব কাজও জানতে হবে। সব মিলিয়ে পুরো বাড়ির সবাই আদেশ নিষেধের মধ্যে জীবন পার করেছে। ছোট্ট চাচু দাদুর আদেশ মানেনি। তিনি গোপনে তার স্কুলের একজন টিচারকে ক্লাসে টেনে থাকতে গোপনেই বিয়ে করে বসে। সাদেত হাসান মানে ছোট চাচু ভেবেছিল বিয়ে যখন করে ফেলে হয় তখন বাড়ির সবাই মেনে নেবে, কিন্তু যখন পালিয়ে চাচু দাদুর কাছে আসে তখন শীতের রাত ছিল। দাদু চাচুকে মেরে, এমনি নিলয়ের বাবা চাচুও ছোট্ট চাচুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চাচু ঢাকাতে চলে আসে। তাই যখন ইন্টার শেষ করে অনার্সের জন্য ক্লাস করবে খুব কষ্টে বলে কই ঢাকাতে আসে। নিলয়ের অবশ্য মা বাবাকেও বলতে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং কখনো গ্রামে থেকে হয় না, ওনারা বিদেশে পাঠাতে চেয়েছিল। দাদিকে খুব করে বলে শেষমেশ ঢাকাতে আসে। ছোট্ট চাচুর কাছে থাকে। ওনাদের কোনো ছেলে মেয়ে হয়নি, হয়তো উপরওয়ালা সেটা চাইনি বলে এমন হয়নি। নিলয়কে পেয়ে নিজেদের সন্তানের মতো ভালোবাসে, হয়তো তার থেকেও বেশি ভালোবাসছে। সত্য বলতে মা বাবার থেকে নিলয় ওনাদেরকে বেশি আপন ভাবে, কারণ ওনারা নিলয়ের সাথে সেকেন্ড মা বাবা। ওনারা নিলয়ের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেনি। অগাধ স্বাধীনতার মধ্যে ছোট্ট আব্বু রোজ বলতো, দেখ বাবা, ভালো খারাপ এটা নিজের কাছেই। তুই যতই খারাপদের সাথে থাকিস না কেন, যদি নিজে না চাস তবে কখনো তুই খারাপ হবি না। তোর মতো চলিস, তবে মনে রাখিস তোর প্রতি বিশ্বাস আছে, সেটা নষ্ট করবি না। সত্যি বলতে ওনার এসব কথা শুনে কখনো খারাপভাবে চলেনি, কখনো সিগারেটই খায়নি নিলয়। নিলয়, বাড়িতে এসে গেছি, চলো না নতুন বেয়ার নিয়াকে দেখে আসি। বাইকে আস্তে আস্তে পুরনো অনেক কথা ভাবছিল নিলয়। মামুনের কথা শুনে কিছুটা কল্পনা থেকে বেরিয়ে ভালো মতো সামনে তাকায়। বাড়ির মেন গেটের কাছে চলে এসেছে। অরিন তখনও নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ইস, যদি নেয়া থাকতো বাইরে, হয়তো সেও এখন নতুন ভাবির পাশে বসে পরিচিত হচ্ছে বা কাজিনদের সাথে মিলেমিশে আড্ডা মারছে। এই মিশুক স্বভাবের জন্যই ওর প্রতি আকৃষ্টটা বেড়ে গিয়েছিল নিলয়ের। মিশুক স্বভাবের মেয়েরা অনেক বেশি ভালো হয়। তারা সহজে বন্ধু হতে পারে, সব কিছু বলতে পারে, মিশে যেতে পারে সবার সাথে। আর যারা চাপা স্বভাবের হয় তাদের দেখলে ভয় করে। দারোয়ান চাচা গেট খুলে দেয়। নিলয়েরা 4জন বাইক নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। 2 তলার ব্যালকনির দিকে চোখ গেল নিলয়ের। দেখে নেহা দাঁড়িয়ে। ওরে কপাল! নেহাকে দেখে জোরে সামনের ব্রেক চেপে ধরলো। হাইড্রোলিক ব্রেক থাকার সাথে সাথেই অরিন নিলয়ের দিকে আরও চেপে এসে বসে। ওর নিঃশ্বাসও নিলয়ের গলায় আর কানে অনুভব করতে পারল। অরিন আরও শক্ত করে ধরল। বাইক রেখে দাঁড়ালো। সাথে সাথেই মাইশা দৌড়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত, তুই কই ছিলি রে? তোকে নিয়ে কতটা চিন্তা হচ্ছিল তুই একবারও জানিস? কতবার তোকে ফোন করেছি, ভাগ্যিস নিলয়না সবার শেষে এসেছিল। কি হতো বলতো যদি নিলয়না চলে আসতো? হারামি বজ্জাত মেয়ে নিলয়কে এখনো ভালো নামে ডাকতে পারল না। সিরিয়াস সময়ও নিলয়ের সাথে এমন করে। আর এই হলো মেয়ে জাতি। নিজের থেকে পড়াশোনা পারে বেশি এমন মেয়েদের সহ্য করতে পারে না। সে বন্ধু হলেও সহ্য করবে না, কিন্তু সেই বন্ধুই বিপদে পড়লে তাকে নিয়েই যত চিন্তা। মেয়ে জাতি বড়ই অদ্ভুত। না এদের চেনা যায় আর না এদের সঠিকভাবে বোঝা যায়। এরা খুব ভালোবাসতে পারে, আবার খুব বাজেভাবে কষ্টও দিতে পারে, আবার আগলেও রাখতে পারে, আবার ছুঁড়েও ফেলতে পারে। আসলে মেয়ে মানেই মায়া। যে পুরুষ এই মায়াকে কাটিয়ে জীবন অতিবাহিত করে সে আসলে মহাপুরুষ। কি রে সিমরি, কথা বলিস না কেন? কি করছিলি? নিলয়ের দিকে তাকাচ্ছিস কেন? ও তোকে পাত্তা দেবে না, তাকে লাভ নেই। নিলয়ের থেকে দূরে থাকবি সবসময়। না মানে আসলে নিলয় ইশারায় অরিনকে সবটা বলতে বারণ করলো।
না হলে আব্বু আম্মুর অনেক রকমের প্রশ্নের উত্তর দিতে হবে। অরিন বলে, আর বলিস না, অন্য অপুর সাথে ওনাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এসে দেখি গাড়ি চলে গেছে। ভয়ে কান্না করেছিলাম। পরে দেখি তোর কাজিন আসছে। ধন্যবাদ ওই সেমরি, ধন্যবাদ আমাকে দে। আমি নিলয়কে নিতে আসতে বলেছিলাম তোকে। চল ভিতরে চল। আর তুই গন্ডারকে এভাবে ধরে বসে আছিস কেন? দাঁড়া, তোর আম্মুকে বলছি। বেয়াদব মেয়ে। ওরে ভাই তোরা থাম রে, মেয়েদের ঝগড়া দেখা মানে মাথার চুল নিজে হাতে ছেঁড়া ছাড়া কিছুই না। চুপ কর তুই। এত দৌড়ে গেলি কেন? ভাবলাম অরিনকে নিয়ে পালিয়েছিস। থাপ্পড় কয়টা দেবো তোকে? বকিস না তো, যা ভাগ। মহিলাদের মতো ঝগড়া করিস। তুই বেড়াদের মতো ঝগড়া করিস। যা দূর হ। মশা তেলাপোকা নিলেন না। মাইশা পয়সা মশা নিলয় মাইশা। ভাইরে ভাই, তোরা কি জিনিস রে? কোনোদিন তোদের ঝগড়া ছাড়া দেখি নাই ঠিক মতো কথা বলতে। শাওন, আরাক আর মামুন আসলো। ভিতরে যাবি নাকি বাসায় চলে যাব আমি? বাড়িতে ঢুকতেই পারল না। গ্রামের সব মহিলারা বউ দেখার জন্য পুরো 4 তলা বাড়ির ভিতর জায়গা দখল করে রাখছে। কারণ এই প্রথম চাচাদের ছেলেদের মধ্যে রাজ বিয়ে করেছে। এর আগে ওনার বড় বোনের বিয়ে হয়েছে, আর এই প্রথম ছেলেদের মধ্যে রাজের বিয়ে হলো। এত বেশি লোক হওয়াতে বুঝল নেহা কেন ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ভাবির রুমেও তো তাকে দেখার জন্য ঢল নেমেছে। দিনের বেলা হলে না জানি কি হতো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ভাবলো একটু রিল্যাক্স করব, কিন্তু বিয়ে বাড়ি মানে ঘুম নষ্ট রাজ্য। সাজিদ আর জিসান আবারও জোরে সাউন্ড বক্স ছেড়ে দিয়েছে। বাড়ির ছাদে বক্স রাখা। ইটি সেরার এর গাওয়া সেফ অফ ইউ গানটা হচ্ছে। ওদের কাছে মাইক্রোফোনও আছে। মাঝে মাঝে ওরা একসাথে গেয়ে উঠছে, উয়া 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 উয়া, আই এম ইন লাভ উইথ বাডি। বন্ধুরা এসে মাত্র দাঁড়িয়েছে তখন রাজের মা মানে বড় চাচি আর মামি এসে বলে, নিলয়, কি বিপদে পড়েছিস? শোন না, সিমরানের মেয়ে এসে সে বাসরঘর সাজানো ফুলগুলো সব ছিঁড়ে ছুটে খেলা করে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে আর বলছে, ও নানু, তোমার বাড়ির সাথে আমি বাসর করবো। নানু, আমার বিয়েতে আমার সাজাবে তো? দেখো তোমাদের ভাগিনা কি পাকারাম হয়েছে, বলে কি না তোর বড় চাচ্চুর সাথে। দূর, কী সব বলছি এসব? এত কথা শিখেছে রে মেয়েটা। কিন্তু আমার কাছে কি সেটা বলো তাড়াতাড়ি। শোন না, বলছি তুই একটু বাসর ঘরটা সাজানোর দায়িত্ব নে না বাপ। ওহ মেরি মা, তোমার বদমাইশ মেয়েকে বলো। সে তোর কথাই বলেছে, আর তুই বলছিস ওর কথা? প্লিজ একটু হেল্প কর। তুই গেলে সেও যাবে। তোরা যা না, একটু সায়নদেরও নিয়ে যা। মাইশা আর অরিনকে পাঠাচ্ছি। মামি, শুনেছি ভাবির বোনও নেহাও অনেক ভালো সাজতে পারে। যেহেতু আসছে, এমনি এমনি বসে খাওয়াবেন নাকি? ওকেও পাঠিয়ে দাও। আচ্ছা দেখছি, যা তোরা। বেআইন না আসলে, কিন্তু আমরা চলে যাব, জানেন তো, একটু আড্ডা হবে। ওনারা চলে গেল। নিলয় আরাফের দিকে তাকালো। শয়তান আর কারো পেল না, নেহাকেই আনা লাগবে ওর। ধুর, মনটা খারাপ হয়ে গেল। এই নেহাকে যত চোখের আড়াল করতে যাচ্ছে, ততই আরো বেশি করে সামনে আসছে। 4 তলায় চলে আসলো। সেজো আব্বু যে হয়তো জিসানদের বুকে এসেছে। এখনো সাউন্ড বক্স বন্ধ। যাক, একটু শান্তি করা যাবে। আর সহ্য হচ্ছে না কোলাহল। রিল্যাক্স না করা অবধি মন ভালো হবে না। রাজের রুমে এসে দেখা যাচ্ছে তাই অবস্থা। সিমরানের মেয়ে আরাধ্যা রুমের চল্লিশা বানিয়ে ফেলেছে। ফুলের পালাগুলো কি বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। নিলয়রা রুমে আসতেই 1 মিনিট পর মাইশা আর অরিন ঢুকলো। নিলয়রা এখন 6 জন হয়ে গেছে। অরিন যে নিলয়কে রাইন মারতে ইচ্ছামতো বন্ধুগণ জেনে ফেলেছে, তাই নিলয় দেখলো আর কেউ তাকাচ্ছে না অরিনের দিকে। নিলয় ঝাঁপ দিয়ে রাজের বিছানায় যেয়ে শুয়ে পড়ল। ডান পাশে চোখ যেতেই কোলবালিশটাকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখলো বলো বালিশ রাখার সরেকে। আরাফ রে, ওই দেখ ভাইয়ার প্রথম বউ পড়ে আছে কোলবালিশ। রে, আমাদের সঙ্গে কবে যে আব্বু বিয়ে দিবে? রাখ তো বিয়ে, বিয়ের পরে দেখবি বউ থাকবে না। তোকে বলেছে? আর তুই শুয়ে পড়লি কেন? বকিস কেন? সারা রাস্তায় জার্নি করেছে,
একটু রেস্ট নিতে দে। ও মা গো, টুরু লাভ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।